ভাইয়ের জন্য আমি একটু রেকর্ড দিয়ে রাখতেছি, পরে দেখবো। তারপরও রেকর্ডটা রাখলে একটু ভালো হয়, কে কোনটাতে আটকে যায় কখন। এই আমি যদি তোমাকে রেকর্ড দেই, তুমি প্র্যাকটিস কম করে করবা তখন, কারণ আছেই তো রেকর্ড, বুঝো নাই? শুক্রবারের ক্লাসটা স্পেশালি একটা রিকোয়েস্ট থাকবে ওই রেকর্ড করার আর কি। শুক্রবারের ক্লাসে আমার মাঝে মাঝে ইন্টারাপ্ট হবে। সমস্যা নেই। কারণ ভাই আমরা কি শুরু করব নাকি? জি ভাই, শুরু করতে পারেন ইনশাল্লাহ। এই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তন্ময় ভাই, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করতেছি। আসলে আসলে এখানে একটু আলোচনা শুরু করছিলাম, যেটা হলো এখানে ফার্স্টে ছিল বিম এন্ড রেভিট। আসলে বিমটা কি, রেভিটটা কি? আসছে। আচ্ছা, ফার্স্টে আসলে বিমটা কি, রেভিটটা কি, হ্যাঁ এটা নিয়ে একটু আলোচনা করি। আসলে বিমটা আমরা সবাই মনে করি যে এটা একটা সফটওয়্যার। আসলে বিম, রেভিটটা সফটওয়্যার, কিন্তু বিম তো আসলে সফটওয়্যার না। আসলে বিমটা কি, এটা যদি আমি একটু আলোচনা করি, এটা হলো বিল্ডিং ইনফরমেশন মডেলিং। এখন বিল্ডিং এর ভিতরে কি সাধারণত এটা আলাদা আলাদা টপিক, একটা বিল্ডিং একটা, ইনফরমেশন একটা, মডেলিং একটা। এখন বিল্ডিং এর ভিতরে আমরা তো মোটামুটি একটু সবাই বুঝি বিল্ডিং কি কি আছে, রেসিডেন্সিয়াল বিল্ডিং, কমার্শিয়াল, হেলথ কেয়ার, যত টাইপের বিল্ডিং আছে আর কি, ইন্ডাস্ট্রিয়াল হোক, কমার্শিয়াল হোক, এগুলো সাধারণত আমরা বিল্ডিং এর ভিতরে ধরেই। আর হলে ইনফরমেশনের ভিতরে আমরা এই প্রজেক্টটা করতে আমার কি কি ধরনের ইনফরমেশন পাস করতে হতে লাগবে, অথবা কি ধরনের আমার জিনিস লাগবে, সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের এলিমেন্টস, যেমন সিস্টেম, আসলে কোন সিস্টেমে আমরা এই মানে এই প্রজেক্টটা রান করতে চাই, এবং এই প্রজেক্টটা করতে আমার কি ধরনের ম্যাটেরিয়ালস লাগবে, কি ধরনের মানে কত ধরনের কোয়ান্টিটি লাগবে, এগুলো আমরা সবকিছু কি আমরা ইনফরমেশনের মধ্যে আমরা রাখি। আর মডেলিং কি, মানে এই মডেলিং এর ভিতরে আমরা সব ধরনের মডেলিং বলতে, এটা আমরা এখানে একটা প্রজেক্ট করতেছি, এই প্রজেক্টের একটা সাইট লেআউট থাকবে, আমরা যেটা বলি আমরা মাস্টার লেআউট বলি। এই মাস্টার লেআউটের ভিতরে আবার ইনফ্রা থাকতে পারে, ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে, সাইট লেআউট আছে, আর্কিটেকচার লেআউট আছে, স্ট্রাকচারাল তো আলাদা লেআউট। এখানে এর ভিতরে ইমএপি সিস্টেম আছে, সাস্টেনেবিলিটি আর ম্যানেজমেন্টের। এগুলো হলো বিল্ডিং ইনফরমেশন মডেলিং। একটা বিম আলাদা, বিল্ডিং একটা, ইনফরমেশন একটা, আর মডেলিং এর একটা। এখন এই যে বিল্ডিং ইনফরমেশন মডেলিং এর ক্ষেত্রে আমরা এর ভিতরে কয়েকটা টপিকসে ভাগ করা থাকে। মানে আমরা তো বিম সাধারণত আমরা যেটা বলি, মানে বিমটা হলো কয়েকটা, মানে কয়েকটা অপশন মিলে, মানে কয়েকটা টপিকস মিলে হয় বিম। সেক্ষেত্রে এখন আমি যে বিমটা করবো, আমরা সাধারণত যেটা আমরা অটোক্যাডে ড্রয়িং করি সেটা হলো 2D ড্রয়িং। এখন এই বিমের ভিতরে কত ধরনের আমরা ড্রয়িং করতে পারবো? বিমের ভিতরে অ্যাটলিস্ট এখন বর্তমানে 10D পর্যন্ত চলতেছে। তা আমরা বাংলাদেশে এখনো পর্যন্ত 4D পর্যন্ত যেতে পারিনি। 4D সর্বোচ্চ 5D পর্যন্ত আমরা আমরা এখানে কাজ করি মাঝে মাঝে 5D পর্যন্ত। তো এখন 2D ড্রয়িং যেটা আছে, 2D যেটা একবার 2D ডাইমেনশন, আমরা সাধারণত যেটা 2D ডাইমেনশনের যে ড্রয়িংগুলো যেটা অটোক্যাডে করে থাকি, সেটা হলো আমরা সাধারণত 2D ডাইমেনশন। আর 3D ডাইমেনশনের ড্রয়িং হলো আমরা রেভিটে, অথবা দেখা যায় যে 3D মডেলিং যেগুলো আমরা স্কেচ আপ, তারপর হচ্ছে রেভিট, রেভিটে 2D করবো, আমরা 3D করব, ম্যাক্স, 3D ম্যাক্স, এগুলো হলো 3D ডাইমেনশনের মডেল। মানে এগুলো আমি যদি 3D-তে, আমি রেভিটে যদি করি, এগুলো আমি 3D মানে 3 দিকে ডাইমেনশন নিতে পারবো। আর 4D হলো টাইম শিডিউল, মানে আমরা একটা প্রজেক্ট করতে কি ধরনের টাইম লাগবে, এগুলো 4D আমরা এই টাইম শিডিউল, এটা আমরা রেভিট দিয়ে করা যায় না, এগুলো আলাদা একটা সফটওয়্যার আছে, সেটা আমরা নেভিসওয়ার্ক। আমি যে এই প্রজেক্টটা করতেছি, আমি যে রেভিটে যে প্রজেক্টটা রান করব, এই প্রজেক্টটা আমি যদি নেভিসওয়ার্কে এক্সপোর্ট করে, ওখানে আমরা টাইম শিডিউল নামে একটা অপশন আছে, বলতে কি আমরা একটা এক্সেল ফাইল ওখানে আমরা ইম্পোর্ট করি। ইম্পোর্ট করার পরে আমরা মানে দেখা যায় যে ফার্স্টে কোন ফাউন্ডেশন অথবা পাইল অথবা কলাম, আমরা ধরে ধরে আমরা একটা টাইম শিডিউল দিই। এবং এই টাইম শিডিউলটা মানে সাইটে যখন কনস্ট্রাকশন কাজ হয়, এগুলো আমরা ওইখানে আমরা ওই নেভিস ফাইলে আমরা টাইমটা
কনসিডার করে দিই যে আমরা এই টাইমের ভিতরে এই এই কাজটা হবে, অথবা দেখা যায় যে আমরা 2 দিন একটা কলাম কাস্টিং লাগতেছে, তারপরের দিন অথবা ফ্লোর, এরকম একটা টাইম শিডিউল আমরা ডেমিসকে ভাগ করে দিই। এবং ওই টাইম শিডিউল অনুযায়ী কোনো কারণে যদি তোর কাজের একটা দেখা যায় যে আজকে কলাম একটা ঢালাই করার কথা ছিল, সেটা আমরা ঢালাই করতে পারিনি, তাহলে এটা আমরা একটা ফল্ট হয়ে একটা ফেলের দিকে গেছে। এই ধরনের টাইমেও ওইখানে অপশন দেওয়া আছে যে এটা আমরা সঠিক টাইমে করতে পারিনি। এই পুরাটাই একটা টাইম শিডিউল, যে আমরা একটা প্রজেক্ট মানে শেষ পর্যন্ত থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে টাইম করব, এটা আমরা টাইম শিডিউল আমরা 4D-তে আমরা সাধারণত বিম ডাইমেনশনে এটা আমরা 4D বলি। আরেকটা আছে হলো 5D। 5D হলো কি, আমরা এই যে কস্ট, একটা প্রজেক্ট করতে কি পরিমাণ কস্ট লাগে। এখন আমরা রেবিট অটোক্যাড থেকে আমরা রেবিটে কেন করব, এটা তো একটা সুবিধা অসুবিধা আছে। আমরা রেবিটে যেটা আমি বললাম যে কলাম শিডিউল করাবো, আপনাদের বিম শিডিউল করাবো, তার মানে কি এই যে আমার কতগুলা, কত লেন্থ, কত ওয়াইড, কত পরিমাণ শাটারিংও লাগবে, এটাও আমরা রেবিটের সাহায্যে বের করতে পারবো। বলতে আমরা কি এরিয়াটা বের করে দিতে পারবো যে কত পরিমাণ এরিয়া আসতেছে। আবার ফের যদি আমরা আর্কিটেকচারে কতগুলা ডোর আসতেছে, কতগুলা উইন্ডো আসতেছে, প্লাম্বিং এ যদি খেলি কতগুলা প্লাম্বিং ফিক্সার আসতেছে, ওয়াটার ক্লোসেট কয়টা, বেসিন কতগুলা, এগুলো কি আমরা কাউন্ট করতে পারি। কাউন্ট করে দিয়ে আমরা এগুলো কস্ট করে আমরা 5D-তে আমরা সাধারণত এটা বলি 5D। আর 6D 7D 8D এগুলো আমরা এখনো কাজ করি না। 6D এলো মেইনটেনেন্স। মেইনটেনেন্স কি, একটা প্রজেক্ট তো প্রথম থেকে শেষ হয়ে গেল তখন থেকে 6D আসে। আর সাস্টেনেবিলিটির ভিতরে বিভিন্ন ধরনের জিনিস আসে, যেমন একটা প্রজেক্টটা রান করতে গেলে ইলেকট্রিসিটি, অনেক ধরনের এই ধরনের ফ্যাসিলিটি, ট্রিটি সব কিছু আসে, এটাকে আমরা 70 বলি। আর 80-তে বলা হয় অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ। আসলে এই জিনিসটা আসলে কিভাবে বলি, যে একটা প্রজেক্ট, এটা আমরা সাধারণত শুরুর থেকে শেষ পর্যন্তই আমরা 8D ফলো করি। যে প্রজেক্ট শুরুতে আমরা প্রজেক্ট সেফটি, আসলে প্রজেক্টটা সেফটি সেফটি অনুযায়ী কাজ হচ্ছে কিনা, লেবাররা যে কাজ করতেছে সেগুলো আমরা সেফটি মেনটেনেন্স করে কাজ করতেছে কিনা, এগুলো মোটামুটি হলো 8D-র ভিতরে। সো আমরা বিম ডাইমেনশন এটা 10D পর্যন্ত আছে, তো আমি এখানে 8D পর্যন্ত দেখাচ্ছি। তো বিম ডাইমেনশন আমরা তাহলে 2D দেখলাম, 3D 4D, আমরা 5D পর্যন্ত বাংলাদেশে এ পর্যন্ত কাজ চলে আর কি। এগুলোই আর কি ডিসক্রিপশনে এখানে 4D 5D এটা মোটামুটি করা আছে। আর একটা আছে বিম লট, LOD, লেভেল অফ ডেভেলপমেন্ট। LOD কি আসলে কি, আর আমরা বিমের যে ড্রয়িং, আমরা সাধারণত যে অটোক্যাডের যে ড্রয়িং দেই, স্কিমেটিক ড্রয়িং করি, কনসেপচুয়াল করি, টেন্ডার ড্রয়িং করি, কনস্ট্রাকশন ড্রয়িং করি, এস বিল্ড করি, এটা রেবিটের ভাষায় বলা হয় LOD, লেভেল অফ ডেভেলপমেন্ট। আমরা ক্লায়েন্টকে কোন ডেভেলপমেন্ট অথবা কোন লেভেলে আমরা সাবমিট করব, এটা রেবিটের ভাষায় অথবা বিমের ভাষায় হয় বিম লেভেল অফ ডেভেলপমেন্ট, আমরা সাধারণত LOD বলি। যদি কোনো কেউ বিমে কোনো সময় এটা কাজ করতে করতে ইয়ে হয়ে যাবে, যদি বাইরে কোনো সময় কাজের আরমান ভাই যদি যান, ওইখানে এরকম মানে মানে LOD অনুযায়ী বাইরে কোনো আমরা বলে না যে বাংলাদেশে কনসেপচুয়াল ড্রয়িং দিতে হবে, টেন্ডার ড্রয়িং দিতে হবে, ওইখানে আলোচনা হয় মানে কোন LOD-তে সাবমিট করতে হবে, সেটাই এখানে বিম LOD হলো বিম লেভেল অফ ডেভেলপমেন্ট। লেভেল অফ ডেভেলপমেন্টে লেভেল LOD 100। এটা সাধারণত একবারে প্রি ডিজাইন আর্কিটেকচারে, যেটা একটা মনে করেন একটা ল্যান্ড দেখলো, এখানে একটা জাস্ট ফার্স্টে হ্যান্ড স্কেচও বলা চলো যে একটা জাস্ট খালি স্কেচ, যে মানে একবারে প্রিলিমিনারি যে কনসেপ্টটা থাকে সেটা হলো LOD। এখানে 100 দেওয়া আছে। LOD 200 কি স্কিমেটিক, জাস্ট খালি ওটার থেকে একটু বেশি, যে যেমন এখানে দেখা যাচ্ছে যে এটা জাস্ট খালি একটা স্কেচ করে রাখছে, ওটাতে একটা 3Dর মতো করে একটা জাস্ট এটা যে একটা ঘর, এইটা আমরা স্কিমেটিক আকারে আমরা মোটামুটি জাস্ট খালি বোঝানোর জন্য যে এটা আমাদের এখানে উইন্ডো আছে, এটা আমাদের ফ্লোর প্ল্যান, জাস্ট এইভাবে একটু বোঝানোর জন্য। আর LOD 300 এটা হলো ডিজাইন অফ ডেভেলপমেন্ট, আমরা DD স্টেজ বলি, বাংলাদেশে আমরা DD স্টেজ বলি। এটা ওটার থেকে আর একটু আমরা ডিটেলিং দেব। আর LOD 350 আমরা বাংলাদেশে 350 পর্যন্ত করি বেশিরভাগই, যদি কনসালটেন্সি হয় আমরা 350 অথবা 400 ম্যাক্সিমাম করি। যেটা কনস্ট্রাকশন ডকুমেন্ট, যেটা আমরা সাধারণত বলি টেন্ডার স্টেজ বলতে, যাতে এটা থেকে আমরা
কন্ট্রাক্টর সিলেক্ট করতে পারি, অথবা একটা যেটা আমরা যদি কনসালটেন্সিতে কাজ করি যে এটা কন্ট্রাক্টর দেখে একটা টেন্ডার সাবমিট করতে পারি, এরকম পর্যন্ত এলওডি আমরা 350-তে দিয়ে দিই। আর এলওডি 400 হলো কনস্ট্রাকশন, একবার ফুল কনস্ট্রাকশন ড্রয়িং, যেটা একবারে আমরা যদি স্ট্রাকচারের ভাষায় বলি আমরা রিভার ডিটেলিং পর্যন্ত আমরা এলওডি 400। আর অ্যাজ বিল্ড তো হলো এটা ওনার যারা কনস্ট্রাকশন হওয়ার পরে এটা সাধারণত অ্যাজ বিল্ড ড্রয়িং করে, যেটা সাইট অনুযায়ী হয়েছে এভাবেই সাইটে। আচ্ছা, এখন এরপরে আসলো ফাইল ফরম্যাট রেভিটের। এখন আসতেছে মোটামুটি বিম এই পর্যন্তই। এরপরে এখন যদি রেভিটটা আসি, রেভিটের কি ধরনের মানে কত ধরনের রেভিটে ফাইল আছে। রেভিটের ভিতরে আবার অনেক ধরনের ফাইল আছে, যেমন আমরা এক্সেল এর এক্সটেনশন যেরকম আছে, ওয়ার্ডের এক্সটেনশন আছে, ক্যাডের এক্সটেনশন ডিডব্লিউজি। এখন এটা আমি একটু পরে আরো ক্লিয়ার দেখাচ্ছি, দেখাতে গেলে আরো হয়তো ভালো ক্লিয়ার হবে। রেভিট টেমপ্লেটের ভিতরে কি আরভিটি, রেভিট প্রজেক্ট ফাইল। আমরা যেটা প্রজেক্ট করব এটাকে বলা হয়, এটা আমি একটু পরে যখন রেভিটটা অন করব তখন ওটা আমি ফুললি দেখাচ্ছি। আরভিটি হলো রেভিট প্রজেক্ট ফাইল। এই রেভিট প্রজেক্টের ভিতরে আরেকটা আছে আরটিই, রেভিট টেমপ্লেট ফাইল। আরেকটা আছে আরএফএ, রেভিট ফ্যামিলি ফাইল। আরেকটা আছে আরএফটি, রেভিট ফ্যামিলি টেমপ্লেট ফাইল। এটা যদি এখনো বুঝে না আসে যখন আমরা এটা কোন ফাইল নিয়ে কাজ করতেছি, অথবা এটা আমি একটু পরে আর একটু ক্লিয়ার করতেছি। এরপরে আসতেছি রেভিট। আসলে রেভিটের যে ইন্টারফেস আছে, আমি রেভিট 20টা অন করতে দিই। রেভিট ইন্টারফেস এটা একটু বড় করে দেখেন যদি না। হ্যাঁ, আমার কাছে মনে হয় এটা ফুল স্ক্রিন করে নিলে মনে হয় ভালো হয় প্রেজেন্টেশনটা, তাহলে আচ্ছা, একটু ক্লিয়ার বোঝা যাচ্ছে। এটা আমি একটু বড় করে দিচ্ছি। আমি ফুল স্ক্রিন আমি রেভিটটাই দেখাবো, তো এই জন্য এটা আর কি অনেক করে নিই। আচ্ছা, এমনি কি বোঝা যাচ্ছে না? জি ভাই, হালকা তো বোঝা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ভাই, আপনি ডেসক্রিপশন দেন, সমস্যা হ্যাঁ নেই, হ্যাঁ আমরা হচ্ছে হলো পরে হ্যাঁ, হচ্ছে পরে না হ্যাঁ বুঝলে জিজ্ঞেস করবো না। হ্যাঁ, না এটা এটা আমি ফুলটাই আমি রেভিট ফাইলে দেখাবো আর কি। হ্যাঁ, কোনটা কি বলে জাস্ট এখান থেকে একটু হালকা ধারণা। আচ্ছা, এখানে যেটা আছে এটা হলো ফাইল। এটা আমি পুরোটাই রেভিটে দেখাবো, রেভিটে যখন ইন্টারফেস অন করব তখন দেখাবো এটা ফুল। এটা আমার ফাইল যেখান থেকে আমরা ওপেন করি অথবা ক্লোজ করি। দেন আমরা এখানে একটা আছে কুইক অ্যাক্সেস টুলবার, মানে যেগুলো আমরা দ্রুতই ওপেন অথবা ক্লোজ করতে চাই সেগুলো এখানে কুইক অ্যাক্সেস টুলবার। যারা এরপরে নিচে আছে রিবন ট্যাবস। আর এটা যেটা আছে, যেটা আমরা ফাইলটার যে নেমটা আসবে, ফাইল যে রেভিট ফাইলটার যে নেমটা আমরা তৈরি করব অথবা যে ফাইল অনুযায়ী আমরা কাজ করব, যে নেম অনুযায়ী কাজ করব, ওটা হলো অ্যাপ্লিকেশন টাইটেল বার। আর এখানে আছে ইনফো সেন্টার বলতে হলো কি আমার যে রেভিট ফাইলটা যদি কোনো জিমেইলে লগ ইন করি সেক্ষেত্রে এটা আসবে। আর একটু নিচে যদি যাই, এটা এখানে তো রিবন আছে, এটা পুরোটাই শান্ত রিবন প্ল্যান বলেই। আর এই ছোট ছোট যে ওয়াল ডোর, এগুলো হলো রিবনের ভিতরে টুলস। আর এই যে বারটা আছে এটা হলো অপশন বারটা উপর থেকে নিচেও নিয়ে আসতে হয় যখন আমরা কাজ করব। এখানে অনেক ধরনের অপশন চলে আসবে, দেখা যায় ওয়াল করতে চাইলে ওয়ালের হাইট কোথা থেকে কোথায় দেবো, এই অপশন বারের ভিতরে চলে আসবে। আর এখানে যেটা আছে এটা হলো টাইপ অফ সিলেকশন। এখানে আমরা ড্রপ ডাউন করবো, অথবা কোনো ওয়াল নিচ্ছি অথবা কলাম নিচ্ছি, এখানে ক্লিক করলে ড্রপ ডাউন অপশন আসবে, মানে আমরা সিলেকশন অপশন আসবে কোনটা আমরা সিলেক্ট করব। আর এটাকে বলা হয় প্রপার্টিস, মানে আমি যে একটা কলাম নিচ্ছি আসলে কলামের টাইপটা কি এবং কলামের সাইজটা কত, এটা হলো এই প্রপার্টিস ভিতরেই শো করবে। আর এর নিচে যেটা আছে প্রজেক্ট ব্রাউজারটা হলো আমাদের একটা প্রজেক্টে কতগুলো লেভেল আছে, লেভেলগুলো কলাম লেআউট, ফ্লোর লেআউট, বিম লেআউট, স্ল্যাব লেআউট, সেকশন, স্টেয়ার সেকশন, ম্যাট সেকশন, এই সবগুলো আমরা এই প্রজেক্ট ব্রাউজারের মধ্যেই দেখতে পারবো। আর এক্ষেত্রে এখানে যেটা আছে, এখানে আছে নেভিগেশন বার।
নেভিগেশন বারের কাজ কি, যে দেখা যায় যে আমার 3Dটা বের হয়ে গেছে। আচ্ছা, এটা হলো নেভিগেশন বার। আর এই ফুল যে সাদাটা অংশ, যেটা হয় আমরা যেখানে ড্রয়িং করব, এটা হলো বলা হয় ড্রয়িং উইন্ডো। আর এই ড্রয়িং উইন্ডোর ক্ষেত্রে যেটা আমরা প্রপার্টিজ অথবা রাইট ক্লিক করে পাই, এটা হলো কনটেক্সট মেনু। আর এখানে যে অপশনগুলো আছে, ভিউ কন্ট্রোল বার, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো আর কি, তো আমি একটু দেখাবো এগুলো। ভিউ কন্ট্রোল বার, আর এখানে হলো সিলেকশন ট্যাগে আছে, দেখা যায় যে আমার ফাইলটা লক করে রাখা লাগতেছে, অথবা আমরা একটা ক্যাট ফাইল লিঙ্ক করছি, ক্যাট ফাইলটা লক হয়ে আছে, সে ক্যাট ফাইলটা লিঙ্ক থেকে ছুটাবো কিভাবে, এগুলো এখানে মোটামুটি আর কি দেওয়া আছে। তো আমি রেভিটে আর কি ফুলটা দেখাই। এখন আমি যেটা করবো, ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে এখন নাকি? জি ভাই দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যদি রেভিট খোলেন, একটা রেভিট খোলার পর জাস্ট আমি এক্সিট করে দিই, এরকম একটা অপশন, এরকম একটা জিনিস আসবে। মানে এখানে যদি কোনো প্রজেক্ট আপনি রিসেন্টলি কাজ করে থাকেন, সেগুলো মডেল এখানে চলে আসবে। কোনো ফ্যামিলিতে কাজ করলে এই ফ্যামিলিগুলো এখানে চলে আসবে। এখন আমার মেন যেটা দেখাবো সেখানে হলো মডেলস। মডেলের বলছেন এখানে ওপেন, একটা আছে নিউ, এখানে লেখা আছে ফ্যামিলিস, এখানে আছে ওপেন নিউ। এগুলোই আমি যে প্রেজেন্টেশনেতে দেখাইছিলাম যে এখানে আসলে কোনটা কি। এই ক্ষেত্রে আমি যদি একটু টিক দেখাই, এই যে এখানে যেটা ওপেন লেখা আছে, এই ওপেনটা যদি ওপেন কি আমার কোনো একটা প্রজেক্ট করা আছে অথবা প্রজেক্ট করে রাখছি কোনো একটা প্লেসে, আমাদের লোকেশনে এটা রাখা আছে, এই ফাইলটা আমি ওপেন করব। এই ফাইলটাকেই বলা হয় যে আরবিটি ফাইল। এটা যদি আমি বলি, আচ্ছা, এইটা হলো এই ফাইলটা, যে ফাইলটা আমি ওপেন করব অথবা যে ফাইলটা আমার যেখানে লোকেশন সেভ করা আছে, এই ফাইলটা যদি ওপেন করি, ওই ফাইলটার ফাইল এক্সটেনশন থাকবে ডট আরবিটি, রেভিট প্রজেক্ট ফাইল, ওটা আমাদের প্রজেক্ট ফাইল থাকবে। আর এখন আমি যদি নিউ নিতে চাই, নিউর ক্ষেত্রে আমার দেখা যায় যে টেমপ্লেটস হবে। দেখা যায় যে আমি যদি আর্কিটেকচারে কাজ করতে চাই, স্ট্রাকচারে কাজ করতে চাই, মেকানিক্যালে কাজ করতে চাই, প্লাম্বিং এ কাজ করতে চাই, ফায়ারে কাজ করতে চাই, এগুলো কি একটা প্রজেক্টে আলাদা আলাদা টেমপ্লেট থাকে। এখন আর্কিটেকচার একটা টেমপ্লেট থাকে, স্ট্রাকচারের টেমপ্লেট থাকে, প্রত্যেকটা ডিসিপ্লিন ওয়াইজ আলাদা আলাদা টেমপ্লেট থাকে। যখনই আমি ক্লিক করব তখন আমাকে এই আরটিই ফাইল নামে আমাকে শো করবে যে এটা আমি কোন ধরনের টেমপ্লেট অথবা কোন ধরনের ডিসিপ্লিন নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। আর্কিটেকচার নিয়ে কাজ কাজ করতে চাচ্ছি, নাকি স্ট্রাকচার, না প্লাম্বিং অথবা পিএসসি যেটা বলি, অথবা এইচভ্যাকও হতে পারে। এই হলো, আমি যদি নিউতে ক্লিক করি তখন আমার এই আরটিই ফাইল নামে এক্সটেনশন নামে আমার একটা ফাইল শো করবে। আর এই ফ্যামিলির ভিতরে আমি যদি ওপেন করি, যে ফার্স্টে ওপেন, যদি আমার কোনো মানে আমার রেবিট ফ্যামিলি থাকে, যেমন আমরা ফাইল ডাউনলোড করে রাখছি, যেটা আমি লিঙ্ক দিছি আপনার ফ্যামিলি ডাউনলোড করে রাখছি, ওই সবগুলো ফ্যামিলি ডট আর এফ এ রেবিট ফ্যামিলি, ওইগুলো সব ফাইল এক্সটেনশন নামে আছে আর এফ এ, মানে যেগুলো আপনি ডাউনলোড করে রাখছেন সি ড্রাইভে সাধারণত থাকে, এগুলো হলো রেবিট ফ্যামিলি ফাইল। আর এই রেবিট ফাইল, এই রেবিট ফ্যামিলি ফাইলটা তো কোনো কিছু দিয়ে তৈরি করতে হয়। এই রেবিট ফ্যামিলি ফাইলটা আমরা এই যে রেবিট ফ্যামিলি টেমপ্লেট দিয়ে আমরা রেবিট ফ্যামিলি ফাইল তৈরি করব। এই সেই জন্য এখানে লেখা আছে নিউ। এই নিউটা হলো আমার হলো রেবিট ফ্যামিলি টেমপ্লেট ফাইল। এখন আপনারা বলেন এইটুকের মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, মুস্তফা ভাই, আরমান ভাই? না ভাই কোনো কনফিউশন নাই। না কনফিউশন নেই। আচ্ছা, এটা হলো মানে এটা যদি একটু ভালো ধারণা থাকে তাহলে
মানে কাজ কোনটা কোন ফাইলে আসতেছে মানে ভালো করে ক্লিয়ার হবে। সাদত ভাই। আহ জি রাজ্জাক ভাই, জি ভাইয়া বলেন। ভাই আমার একটা বিষয় জানার আছে, হ্যাঁ সেটা হ্যাঁ। হচ্ছে আমরা যখন ওই আরটিই বলতেছি, রেভিট টেমপ্লেট ফাইল, জি ভাইয়া। হ্যাঁ, তখন হচ্ছে বলতেছি আমরা হচ্ছে আর্কিটেকচারাল, স্ট্রাকচারাল কিংবা কি বলে আচ্ছা এমইপি, ভাইয়া। যেটাই আচ্ছা যেটাই আসুক, এটা হ্যাঁ। যদি একটু ধরেন আমি আর্কিটেকচারালটা ওপেন করলাম, হ্যাঁ হ্যাঁ। সেই ক্ষেত্রে ওই আর্কিটেকচারের ওখানে কি আমি হচ্ছে ইয়া করতে পারবো কিনা, আপনার মেকানিক্যাল কোনো ড্রয়িং করতে পারবো কিনা, না আপনি বা হচ্ছে স্ট্রাকচার, হ্যাঁ বলেন বলেন আপনার কোশ্চেন বলেন। হ্যাঁ হ্যাঁ, বলছে আর্কিটেকচারাল আমি ওপেন করলাম, হ্যাঁ, হুম হুম। সেখানে কি আমি স্ট্রাকচারাল ড্রয়িং করতে পারবো কিনা, বা মডেলিং করতে পারবো কিনা, কিংবা এমইপিটা করতে পারবো কিনা? হ্যাঁ খুব ভালো কোশ্চেন। এটা এরকম মানে এরকম কোশ্চেন করলে আরো বেশি কিছু জানতে পারবো। এটা আমি করতে পারবো, কিন্তু এটা আমি আর ভিজুয়ালেশনে একটু আসবে না। যদি আমি আর্কিটেকচার ফাইলে যদি স্ট্রাকচার করি, হ্যাঁ সবগুলা ডার্ক মোড হয়ে থাকবে, আপনি প্রেজেন্টেশন করতে ঠিক মতো করতে পারবে না। আর যদি আমি স্ট্রাকচার ফাইলে আর্কিটেকচার করতে চাই, যদি আমি টেমপ্লেট সঠিকভাবে ইউজ করি, আপনার ওয়াল ভালো মানে আর্কিটেকচার যেগুলো ব্রিক ওয়াল এগুলো শো করবে না। তাহলে ভাইয়া হচ্ছে ধরেন আমি হচ্ছে আর্কিটেকচারালে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এমইপি আমি আমি একটা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ইকুইপমেন্ট দেখাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কিভাবে করবো, মানে সিনক্রোনাইজটা করবো হ্যাঁ কিভাবে দুইটাকে? সিঙ্ক্রোনাইজটা করবো আমি। আমার ফাইল প্রসেসিংটা আমি বলি। আমি আর্কিটেকচার মডেলটা করব। আমি হলো আমি ফার্স্টে যেটা করব কি, আমি আমার স্ট্রাকচার একটা ফাইল, ফার্স্টে যে একটা কলাম, তারপর ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন কলাম বিম এগুলো তো আসবে, এগুলো স্ট্রাকচার ফাইল। আমি সাদ ভাই আমি একটা পয়েন্টগুলো ধরি, তারপর আপনাকে আমি বোঝাচ্ছি ভালো করে। হ্যাঁ আমরা জি স্ট্রাকচার জি জি। হ্যাঁ স্ট্রাকচার ফাইলটা আমরা আগে তৈরি করে নিলাম। তৈরি করার পরে মানে গ্রিড টিড সহকারে স্ট্রাকচার ফাইলটা তৈরি করার পরে আমি এই স্ট্রাকচার ফাইলটা আমি আর্কিটেকচার ফাইলে লিঙ্ক করব, রেভিট ফাইল লিঙ্ক করব। লিঙ্ক করলে যখন আমি লিঙ্ক করব, ওই আর্কিটেকচার ফাইলে আমার স্ট্রাকচার ফাইলে যত কিছু করছি সব কিছুই শো করবে। ওই রেফারেন্সে আচ্ছা, আমি তার মানে হচ্ছে আমার দুইটা ফাইল হবে, হ্যাঁ দুইটা ফাইল একটা হবে। স্ট্রাকচারালের জন্য, হ্যাঁ হ্যাঁ একটা আর্কিটেকচারের আর্কিটেকচারালের জন্য। জন্য। আর্কিটেকচারের জন্য তখন ওই ফাইলটা আমি কিন্তু দেখা যায় যে এটা সবচেয়ে বেশি সুবিধা হবে কি, যখন আর্কিটেকচার টিম কাজ করলো দেখা যায় যে কোনো কারণে স্ট্রাকচারে একটা কলাম সরায় ফেললো, এরকম হয় না, দেখা যায় যে একটা বিম সরায় ফেললো, যদি সেম ফাইলে কাজ করেন আপনারা আর্কিটেকচার আর হুম। স্ট্রাকচার, এটা তো টিম আলাদা, আর্কিটেকচার টিম আলাদা, স্ট্রাকচার টিম আলাদা। আর যদি আর্কিটেকচার ফাইলে কাজ করে, স্ট্রাকচার যদি স্ট্রাকচার ফাইলে কাজ করে, এটা ফাইলটা একটা সুন্দর হলো না, যে কেউ কারো কোনো কিছু মানে ডিস্টার্ব হচ্ছে না। আমি কারো মানে আমি যদি স্ট্রাকচারে কাজ করি, স্ট্রাকচার ফাইলে যদি আর্কিটেকচারটা লিঙ্ক থাকে, আমি কোনো কোনো কিছুই ডিলিট করতে পারবো না এবং কোনো কিছু মুভও করতে পারবো না আর্কিটেকচার ফাইলের থেকে। সেম যদি আমি তখন ওইটা লক, হ্যাঁ পুরাটা লক হয়ে তখন থাকবে, ওই পুরাটা একটা লক হয়ে অবজেক্ট, থাকবে। হ্যাঁ আচ্ছা। পুরাটা একটা অবজেক্ট হয়ে থাকবে। আপনি সিলেক্ট করতে পারবেন, ট্যাব চেপে সিলেক্ট করতে পারবেন, এবং ওই ফাইল থেকে আপনি কপিও করতে পারবেন। এটা কিভাবে কপি করবে এবং কপি মনিটর আছে, এটা আমি পুরোটাই দেখাবো আর কি আস্তে আস্তে। হ্যাঁ আর একটা ওকে, জিনিস থ্যাংক ইউ যেটা ভাই। হলো, মনে করেন যে দেখা যায় যে এখন তো মনে করেন প্লাম্বিংটা কিভাবে করবে। প্লাম্বিং তো মনে করেন যে হাওয়ার উপরে পাইপ বসাবে না। হ্যাঁ এখন এই প্লাম্বিং এ যারা পিএসসি যারা আমরা যদি মেকানিক্যাল একটা টেমপ্লেট নেই, এই মেকানিক্যাল টেমপ্লেট আর্কিটেকচার এবং স্ট্রাকচার ফাইল লিঙ্ক করবে। লিঙ্ক করার পরে তখন এই আর্কিটেকচার স্ট্রাকচার ফাইলের সবকিছু ওই মেকানিক্যাল টেমপ্লেটে দেখতে পারবে। যেমন আর্কিটেকচার যদি একটা টয়লেট পোর্শন হয়, একটা টয়লেট পোর্শন কোথায় বেসিন দিছে, কোথায় ওয়াটার ক্লোসেট আছে, এই মোটামুটি এগুলো সবই দেখতে পারবে যখন প্লাম্বিং যে কাজ করবে, তখন ওই অনুযায়ী সে পাইপগুলো রান করতে পারবে। আবার যারা এই অর্থাৎ প্রত্যেকটা হ্যাঁ আমি প্রত্যেকটা ডিসিপ্লিনের জন্য। জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ফাইল হবে। আচ্ছা আচ্ছা। আলাদা হলে কি, প্রত্যেকটা টিম ওয়াইজ মনে করেন যে প্রত্যেকটা টিম ওয়াইজ যারা যারা টিমে কাজ করলো, কিন্তু এগুলা কি একটা একটা লিঙ্ক থাকবে, এটা বলা হয় সেন্ট্রাল মডেল বলা হয়। সেন্ট্রাল মডেল যদি আপনি করেন, দেখা যায় যে কোনো কারণে আর্কিটেকচার একটা ওয়াল সরে গেছে, আর্কিটেকচার ওয়ালটা সরার পরে ওরা যদি ফাইলটা সেভ দেয়, এটা অন্য কোনো সেভ দেওয়ার সাথে সাথেই যদি মনে করেন আপনি মেকানিক্যাল ফাইলে কাজ করতেছেন, ফার্স্টে আর্কিটেকচার সেভ দিল, সেভ দেওয়ার পরে যদি আপনি মেকানিক্যাল হন, মেকানিক্যাল ফাইলটা সেভ দিলেই ওই ওয়ালটা যে আর্কিটেকচার থেকে রিমুভ করছে, এটা আপনি অটোমেটিকলি আপনার মেকানিক্যাল ফাইলে দেখতে পারবেন।
বুঝতে পারছেন সাদাত ভাই আমার কথা এখন? জি জি, অর্থাৎ একটা নোটিফিকেশন পাবে আর কি। নোটিফিকেশন পাবে বলতে কি, ওটা আপনি যখনই দেখবেন এটা মানে রিমুভ হয়ে যাবে, আপনি অটোমেটিকলি আপনি খুঁজে পাবেন না আর কি। আর নোটিফিকেশন কখন আসবে, দেখা যায় যে আপনি আর্কিটেকচার মানে আমি যদি বলি স্ট্রাকচার আর আর্কিটেকচার ফাইল লিঙ্ক করা, আপনি স্ট্রাকচার ফাইল থেকে কলামগুলো লিঙ্ক করছেন, মানে কলামগুলো কপি মনিটর করছেন, এগুলো বলা হয় কপি মনিটর। এটা আমি যদি রেভিটটার আগে কপি মনিটর নামে একটা অপশন আছে। হ্যাঁ, যদি আপনি আর্কিটেকচারে যখন কাজ করেন স্ট্রাকচার ফাইল থেকে আপনি যদি কোনো কিছু কপি করতে চান অথবা কপি মনিটর করতে চান, কপি মনিটর করার সাথে যদি কোনো স্ট্রাকচার ফাইলে মানে যেটা আপনি কপি করছেন যদি ওটা কোনো সময় ডিলিট করে অথবা কোনো কিছু নামটাও শুধুমাত্র চেঞ্জ করে, তখন আপনাকে কোঅর্ডিনেশন রিভিউ নামে একটা অপশন আসবে। মানে যে আপনাকে ওয়ার্নিং দেবে যে স্ট্রাকচার ফাইলে এই মানে একটা কলামের নামটা চেঞ্জ করছে অথবা এখান থেকে ওরা মুভ করছে অথবা এখান থেকে মানে একটা মুভ করছে অথবা ডিলিট করছে, এটা আপনি একটা কোঅর্ডিনেশন রিভিউতে পাবেন। বুঝতে পারছেন সাদত ভাই? ক্লিয়ার মনে হয় এখন কি? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আর বাকিটা পরবর্তীতে হ্যাঁ দেখলে আরো হ্যাঁ বেশি ক্লিয়ার হ্যাঁ, হবে। আমরা লিঙ্ক করেই কাজ করবো আর কি, লিঙ্ক করে জি, একটা প্রজেক্ট ওকে, থেকে আরেকটা থ্যাংক ইউ পাই। ভাইয়া। আরেকটা আছে যে আসলে আমি রেবিটটা কেন করব, আর ক্যাট মানে ক্যাট আমাদের ক্যাট থেকে কেন আমরা রেবিটে করব, এটা একটা প্রশ্ন আসতে পারে। আর ক্যাট থেকে আমরা রেবিটে বেশি করে যে এটা আপনি রেবিটে দ্রুত করতে পারবেন, রেবিট দিয়ে সব কিছু আপনি দ্রুত করতে পারবেন, একসাথে কস্ট অ্যানালাইসিস করতে পারবেন, কাউন্ট অ্যানালাইসিস করতে পারবেন, কতগুলা কোন ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করতেছেন, কতগুলো ইকুইপমেন্ট ইউজ করতেছেন, এগুলো আপনি অটোমেটিকলি এই রেবিটের থেকে দ্রুত পেয়ে যাবেন, যেটা আসলে অটোক্যাড থেকে খুবই মুশকিল। আর রেবিটটা আরো মোস্ট ইম্পর্টেন্ট হলো এমইপির জন্য। দেখা যায় যে ওরা যখন এইচ ব্যাক প্লাম্বিং ফায়ার ফাইটিং করে, এগুলো ক্লাস ডিটেকশনের জন্য আর কি বেশি সুবিধা হয়। দেখা যায় যে কার সাথে মানে পাইপ এইচ ব্যাকের পাইপের সাথে প্লাম্বিং এর পাইপ ক্লাস করছে কিনা, এগুলো ক্লাস চেক করার জন্য আমরা মোটামুটি এরকম মানে হাজারো উদাহরণ আছে ক্যাডেটসে আমরা রেবিট দ্রুত করতে পারি। দেখা যায় যে একটা প্রজেক্টের ভিতরে আমরা কোনো সময় কলাম সাইজ চেঞ্জ করতেছি, এই চেঞ্জটা যদি আপনি অটোক্যাডে করতে যান, দেখা যায় যে আপনি ফার্স্টে একটা মনে করেন একটা কলাম পজিশন, একটা অটোক্যাড অন করি তাহলে সুবিধা হবে না। দেখা যায় একটা কলাম সাইজ চেঞ্জ হয়ে গেছে, ওই কলাম সাইজে চেঞ্জ হওয়ার কারণে আমার আবার যে ওর সাথে গ্রেড বিম অথবা ফ্লোর বিম যেটা লাগানো আছে, একটা সিম্পল সে মনে করেন এই কলামটাই যদি কোনো কারণে সাইজটা চেঞ্জ হয়ে যায়, আমি যদি এরকম করে দিই, ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে না? জি ভাই দেখা যাচ্ছে। ক্লিয়ার তো নাকি আবার ফের মানে ঝাপসা এরকম কোনো আছে নাকি? না, না ভাই ক্লিয়ার ক্লিয়ার দেখা ক্লিয়ার। যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি এরকম কলাম তো হাজারও থাকতে পারে একটা প্রজেক্টে, অথবা বলতে 10-15টাও থাকতে পারে এই ধরনের কলাম। এখন এই ধরনের যদি কোনো কারণে দেখা যায় যে আমরা যদি অটোক্যাডে করি যে এই কলামটা সাইজ চেঞ্জ হয়ে গেছে অথবা সাইজ বড় হয়ে গেছে, তখন কি এইগুলো আমরা জয়েন করতে হয়, মানে ট্রিম করতে হবে, কোনো কারণে এক্সটেনশন করতে হবে। কিন্তু রেবিটে যখনই এই কলামটা সাইজ চেঞ্জ হয়ে যাবে, কলাম অটোমেটিকলি মানে বিমগুলো অটোমেটিকলি কলামের সাথে জয়েন্ট হয়ে যাবে। যদি এটা সরে, মনে করেন যদি এটা আমি মুভ করি, এর সাথে সাথেও মানে এই যে এর সাথে অ্যালাইন যে বিমটা থাকবে এটাও অ্যালাইন হয়ে যাবে, মানে মোটামুটি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আবার দেখা যায় যে মনে করেন যে এই ধরনের আমার এটা একটা ছোট প্রজেক্ট যদিও, যে আমরা এই 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 ফ্লোর বিমগুলো এরকম কতগুলো যদি ফ্লোর বিম থাকে, দেখা যায় যে যদি টিপিক্যাল ফ্লোর থাকে, কোনো কারণে একটা বিমের সাইজ চেঞ্জ হয়ে গেছে, জাস্ট আমরা এখন যদি রেবিটে দেখা যায় যে কি অটোক্যাডে কি করব, যদি আমার এই যে এটা যে ডাইমেনশনটা আছে এটা যেমন 1 ফিট আছে, এটা যদি কোনো কারণে 15 ইঞ্চি অথবা 16 ইঞ্চি হয়ে যায়, তখন কি আমাকে এটা অফসেট করতে হবে। অফসেট করতে গেলে আবার ফের যদি কোনো কারণে দেখা যায় যে কলাম থেকে বের হয়ে যায়, সো এটা আবার ফের এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, কিন্তু রেবিটে এটা আপনাকে করতে হবে না। এটা জাস্ট খালি যেটা আছে যে সাইজ ধরবেন, ওই সাইজ ধরে রাইট ক্লিক করে আপনি সব সিলেক্ট করে দেবেন, অন্য
যে বিম সাইজ দেবো আমরা, ওই বিম সাইজ দিয়ে দিলে এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। এটা আমরা আস্তে আস্তে মোটামুটি দেখবো। আর এখন মেন হলো ইউজার ইন্টারফেসটা আমি রেভিটে দেখাবো। আমি এখানে দেখেন নিউ এ ক্লিক করতেছি। নিউ ক্লিক করার পর এখানে এই তন্ময় ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই। এই দেখেন আমার এখানে দেখেন কতগুলো আসতেছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ। তাই না? আমাদের এখানে দেখেন কনস্ট্রাকশন, আর্কিটেকচার এগুলো আসতেছে। আমি যদি এটা একটু স্ক্রিনটা আপনার ওই রেবিটটা একটু আনইনস্টল করে আবার নতুন ভাবে ইনস্টল করতে হবে। কারণ ভাই আপনি কি 23 ইনস্টল করতে পারছেন? 23 তো ডাউনলোড করে রাখছে, কিন্তু ইয়াতে জায়গা নাই। আর জায়গা খালি করতে হবে। আচ্ছা, ভাই আমি কি তাহলে আবার 23 ইনস্টল করবো? আহ, আপনার দরকার নাই। যদি আপনি টেস্ট করতে পারলে বেশি ভালো হয়। দেখা যায় যে আমি কোনো ফাইলে একটা এক্সারসাইজ করলাম, এটা যদি আপনাকে পাঠা দেই, আপনি ওপেন করতে পারবেন অবশ্য, সমস্যা হবে না আশা করি আর কি। তা আমি যদি এটা এখন নিউ একটা নিই, এখানে দেখেন অনেকগুলা ফাইল আছে। এখানে ফাইলের ক্ষেত্রে এখানে আছে লেখা আছে ইম্পেরিয়াল কনস্ট্রাকশন টেমপ্লেট, আর্কিটেকচার টেমপ্লেট, স্ট্রাকচার টেমপ্লেট। আর হলো এখানে আছে ম্যাট্রিক। এখানে মেকানিক্যাল এইচভ্যাক গুলোও আছে, সেগুলো আমাকে ব্রাউজার করে নিতে হবে। ব্রাউজারে গেলে এখানে মোটামুটি দেখেন, যদি আপনি ব্রাউজারে ক্লিক করেন, এখানে ওই প্লেজে ডিফল্ট কিছু আছে দেখেন, এই যে প্লাম্বিং, মেকানিক্যাল, এগুলো সবগুলো যখন ইনস্টল করবেন এগুলো সবগুলো অটোমেটিকলি চলে আসবে। সো আমি এখন যে কোন টেমপ্লেটে কাজ করব এবং কোন ইউনিটে, মানে আমি যদি মেট্রিক মানে মিটারে আমার যে প্রজেক্টটা করব, আমি এটা মিটারে করব অথবা ফিট ইঞ্চিতে যদি বলা হয়, যেটা ইম্পেরিয়াল যেটা আছে, এগুলো হয় ইম্পেরিয়াল। আমরা যদি ফিট ইঞ্চিতে করি তাহলে আমি ইম্পেরিয়াল নেব, আর যদি অথবা মিলিমিটার, সেন্টিমিটার, মিটার যদি হয় প্রজেক্টটাতে, তাহলে আমরা এইগুলো টেমপ্লেটের মধ্যে যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করব। সো আমি যেহেতু স্ট্রাকচার একটা ইম্পেরিয়াল একটা টেমপ্লেট নিয়ে আমি মোটামুটি দেখাচ্ছি। এখানে ব্রাউজ করলে আমরা ওখানে নিয়ে যাবে। আর এটা যেহেতু আমরা একটা প্রজেক্ট করব, আর প্রজেক্ট টেমপ্লেট করলে আমরা যে এগুলো টেমপ্লেটও এখানে চলে আসবে। সো আমি এটা ক্লিক করে দিলাম। আপনাদের সবারই এটা হয়তো বা নিচে নিচে শো করবে, হ্যাঁ, মানে এখানে চলে আসবে। এটা এটা জাস্ট এটা কাজের সুবিধার্থে আমি যেটা করি, এটা মানে এখানে জাস্ট নিয়ে এসে ছেড়ে দিলে এটা মনে করেন যদি এটা বাইরে নিয়ে আসে, জাস্ট এই পাশে যদি ধরে দেন অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে। এটা কাজের সুবিধার্থে যে দুই পাশে নেওয়ার সুবিধা, যে এক পাশে প্রজেক্ট ব্রাউজার আর একদিকে প্রপার্টিজ থাকে। এখন আমি এই যে শুরুতেই একটা টেমপ্লেট দেখাইছিলাম, যেটা দেখাইছিলাম, এটাই আমি ফুল আর কি এখানে এক্সপ্লেন করবো যে আসলে কোনটা কি। এখন তো ওটা আমরা দেখলাম, যেমন এখানে আছে ওটা আমি ফুলটাই যদি বলতেছি। প্রেজেন্টেশন স্টপ হয়ে গেছে নাকি? না, আপনি ইয়া চলতেছে ভাই। রেবিটের ফাইলটা Screen। হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। মানে কুইক অ্যাক্সেস টুলবারে আসলে মোটামুটি কাজ কি, যে আমরা দেখা যায় যে একটা প্রজেক্ট এখানে করতেছি, আমি এখান থেকে দ্রুত, যেমন আমার দরকার কি একটা প্রজেক্ট করতে চাই দ্রুত, আমার ডাইমেনশন দরকার। ডাইমেনশন করতে গেলে আমার অ্যানোটেশনের ভিতরে যেতে হবে, তারপর আমার ডাইমেনশন দিতে হবে। আমার এখানে অটোমেটিকলি ডাইমেনশন গুলো দেওয়া আছে। আমার একটা প্রজেক্টে দ্রুত কোনটা লাগে, একটা টেক্সট লাগে, এখানে টেক্সট গুলো দেওয়া আছে। একটা 3D লাগে, একটা সেকশন লাগে, এগুলো মোটামুটি এখানে দেওয়া আছে। কোনো কারণে এগুলো যদি দরকার না হয়, জাস্ট রাইট ক্লিক করে ওইখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন। আর আরেকটা যদি দেখা যায় যে আমার এই কিছু দ্রুত
এই যে টুলবার গুলো আছে এই টুলবারের কোনোটা প্রয়োজন আমার এটার ভিতরে, মানে আমার কুইক অ্যাক্সেস টুলবারের ভিতরে রাখা দরকার। সেক্ষেত্রে আমি এটার উপর যদি রাইট ক্লিক করি, এই লেখা আছে অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, এটা আমার এখানে চলে আসবে। এটা আমি যদি ড্রপ ডাউন করি, এই যে এখানে ওয়ালটা চলে আসছে। মানে আমি এই আমার যে এই আর্কিটেকচার, স্ট্রাকচার, তারপর যে প্লাম্বিং, এই যতগুলাই টুলস আছে, এই টুলসগুলোর কোনো কিছু যদি আমার কুইক অ্যাক্সেস টুলবারে প্রয়োজন হয়, জাস্ট ওটার উপর আমি রাইট ক্লিক করি, অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার, তাহলে আমরা কি এখানে দ্রুতই এটা চলে আসবে। সো এটা যদি কারো প্রয়োজন হয় তাহলে এখানে এটা সেট করে নিতে পারেন, আর যদি প্রয়োজন না হলে সেট করার দরকার নেই। সো আমরা এখান থেকে আমি যেটা ওয়ালটা নিয়েছিলাম এটা এখান থেকে যদি বাদ দিতে চাই, জাস্ট এটার উপর রাইট ক্লিক করে এখানে রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, এটা আমি এখান থেকে রিমুভ করে দিলাম। যেমন এখানে আছে একটা 3D, 3Dটা আমার কোথায় আছে, ভিউ আছে, ভিউর ভিতরে এই 3D ভিউ। এখন এই 3D ভিউটা আমার এখানে দরকার নেই, যদি না দরকার হয় তাহলে আমি এখান থেকে এটা রিমুভ করে দিতে পারবো। এটা আমার এখন আমি যদি কোনো কিছু 3D দেখতে চাই তখন আমাকে আবার ভিউ যেতে হবে, ভিউ যা এখানে করতে হবে। সেক্ষেত্রে আমার এটা সবসময় লাগে, সেই জন্য এটা আমি রাইট ক্লিক করে এটা একটু কুইক অ্যাক্সেস টুলবারে দিয়ে রাখলাম। এই হলো মোটামুটি কুইক অ্যাক্সেস, এখান থেকে আনডু, ইনডু, প্রিন্ট, তারপর ফাইলটা সেভ। আর এইখানে একটা অপশন আছে সিঙ্ক্রোনাইজ অ্যান্ড মডেল সেটিং। এটাই হলো এই যে সাদত ভাই আপনার যেটা আপনি প্রশ্ন করছিলেন, এটা হলো ফাইলটা সেন্ট্রাল করা। এটা হলো লোকাল সেভ, যেটা আমরা সাধারণত যে সেভ দেই সেটা হলো লোকাল সেভ, হলো এটা। আর এটা হলো সিঙ্ক্রোনাইজ, দেখা যায় যে একই ফাইলে আমরা 4-5 জন কাজ করতে চাই, মানে একই প্রজেক্টে আমরা 4-5 জন কাজ করব, যেমন একটাই প্রজেক্ট, আর্কিটেকচার হোক, স্ট্রাকচার প্রজেক্ট হোক, আমরা 4-5 জন কাজ করব, তখন কিন্তু আমার হলো এই জিনিসটা মানে অন করে রাখতে হবে। এটা এখন তো মানে ডিজেবল হয়ে আছে, এটা এনাবল করতে হয়। এটা এনাবল কিভাবে করা হয় এটা আমি যখন কাজ শুরু করব তখন এটা দেখাবো। এই হলো কুইক অ্যাক্সেস টুলবার, হলো আমরা সাধারণত যদি আমি বলি এইটুকু হলো আমার পুরোটাই মানে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, এখন আছে যে ফাইলের ভিতরে কি আছে, ফাইল এটা মোটামুটি সবাই আমরা বুঝি, ফাইল সেভ অ্যাজ। ব্যাক কতদূর পর্যন্ত শোনা গেছিল? ভাই উপরের টুলবার গুলা নিয়ে আলোচনা করছিলেন, আচ্ছা, ঠিক পরে আছে। নিচে নামছিলেন। হুম, আচ্ছা, এখানে এখন শুরু করতেছি। সবাই শোনা যাচ্ছে তো ভাইয়া? জি ভাই, শোনা হ্যাঁ যাচ্ছে। ভাই, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এখানে আরেকটা অপশন আছে যেটা হলো ফাইল। ফাইল মোটামুটি আমরা সবই ফাইল নিয়ে আমরা মোটামুটি সবাই জানি। এটা এখানে নিউ বলতে আমরা যদি কোনো নতুন প্রজেক্ট অন করতে চাই, ওপেন, সেভ, সেভ অ্যাজ, এগুলো মোটামুটি আর কি সবারই একটু ধারণা। এখানে শুধুমাত্র এক্সপোর্টটা আছে। এক্সপোর্টটা যখন আমরা এক্সপোর্ট একবার শেষের দিকে যখন ক্যাট ফাইল এক্সপোর্ট করবো, পিডিএফ করবো, নেভিস ফাইল করবো, তখন আমরা এক্সপোর্টটা আমরা একটু ভালোভাবে ক্লিয়ার করে নেব। আরেকটা আছে, সেটা হলো এখানে আছে আর্কিটেকচার। এখানে যে রিবনগুলো আছে আর্কিটেকচারের ভিতরে অনেকগুলো টুলস আছে, ওয়াল, ডোর, এগুলো মোটামুটি আর্কিটেকচার পার্টের ভিতরেই পড়ে। এখান থেকে আমরা হালকা কিছু দেখবো আর কি। দেন এখানে আসতেছে হলো স্ট্রাকচার, মানে আমি আলাদা আলাদা স্ট্রাকচারের ভিতরে আছে তিনটায়, স্ট্রাকচার, স্টিল আর প্রিকাস্ট। আমরা মোটামুটি স্ট্রাকচার আর স্ট্রাকচার ফুল দেখবো, স্টিলের একটা প্রজেক্ট দেখবো। এগুলো হলো মোটামুটি স্ট্রাকচারের পার্ট। বিম, ওয়াল, ওয়াল বলতে ওয়াল এখানেও আছে আবার এখানেও আছে। এখন এখানেও কলাম আছে আবার এখানেও কলাম আছে। আসলে এটার পার্থক্য কি এটা একটু বলতেছি একটু পরেই, কারণ একই জিনিস তো দুই জায়গায় থাকা দরকার দরকার পড়ে না। তবে এখানেও রাখলো আবার ওইখানেও রাখলো, কি জন্য রাখলো এটা আমি বলতেছি। আর স্টিলের ভিতরে মোটামুটি আমরা কানেকশন, ওয়েল্ডিং, মোটামুটি যেগুলো লাগে এগুলো সবই আছে। আর এখান থেকে সিস্টেম যেটা আছে এটা হলো পুরোটাই একটা মানে এমইপি, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং। তার মধ্যে কেউ যদি এইচ ভ্যাকে কাজ করে, এইচ ভ্যাকে কাজ করতে গেলে মোটামুটি এগুলো পুরোটাই তার এইচ ভ্যাকের। আর এখানে শুধুমাত্র আছে প্লাম্বিং আর হলো ফায়ার, এইটুকু। আর এখানে যে এর ভিতরে যেগুলো আছে এগুলো সবগুলো ইলেকট্রিক্যাল। আর এখান থেকে মোটামুটি সবারই কমন, যেমন ইনসার্ট, অ্যানোটেশন, অ্যানালাইসিস। আচ্ছা, ইনসার্টের ভিতরে কি আমরা দেখবো, ইনসার্টের ভিতরে আমরা কিভাবে রেবিট ফাইল, এই যে এখানে দেখেন এখানে আছে রেবিট ফাইল লিঙ্ক, আমরা কিভাবে যে আর্কিটেকচার ফাইল স্ট্রাকচারের সাথে লিঙ্ক করবো, অথবা প্লাম্বিং ফাইল লিঙ্ক করবো, অথবা এখানে আছে আছে লিঙ্ক ক্যাট ফাইল, কিভাবে আমরা একটা ক্যাট ফাইল লিঙ্ক করবো। লিঙ্ক টপোগ্রাফি, টপোগ্রাফি বলতে যে আমরা ল্যান্ডটা যে মানে একটু উঁচু নিচু মাটি ভরাট টরাট এরকম কোন ল্যান্ড থাকে, অথবা যদি আমার সিভিল 3D করা থাকে, এখান থেকে সিভিল 3D করা থাকলে এখান থেকেও আপনি সেই টপোগ্রাফিটা নিয়ে কাজ করতে পারবেন। আর লিঙ্ক পিডিএফ, লিঙ্ক পিডিএফ করে কাজ করতে পারবেন, লিঙ্ক ইমেজ। আর হলো এখানে আছে ম্যানেজ লিঙ্ক। ম্যানেজ লিঙ্কটা আসলে আমরা যে ফাইলগুলো লিঙ্ক করব, এগুলো ফাইলগুলো কিভাবে আমরা ম্যানেজ করব, এটা আমরা এই ম্যানেজ লিঙ্কের সাথে করবো। আসলে এখানে আছে ইম্পোর্ট ক্যাট, এখানে আছে ইম্পোর্ট ক্যাট এবং লিঙ্ক ক্যাট, এগুলো পার্থক্য আমরা আর কি শিখবো ইনশাল্লাহ। আর এখানে আছে লোড ফ্যামিলি। লোড ফ্যামিলি বলতে আমরা যেগুলো ফাইল আমরা ফ্যামিলি করি। আর এখানে হলো লোড অটোডেস্ক ফ্যামিলি। আমি যে ফ্যামিলি লিঙ্কটা দিছি এখানে ক্লিক করলে সেই একবার ওইখানে নিয়ে যাবে। তবে এটা সবচেয়ে বেশি অসুবিধা হলো আমরা যেহেতু ক্র্যাক ভার্সন ইউজ করি, এটা আসলে না ক্লিক করাই ভালো। এটা ক্লিক করলে যদি কোনো কারণে অটোডেস্ক আপনার যে জানতে পারে যে এটা আপনার লোকাল, তাহলে আপনাকে রেবিট ফাইলই ওপেন করতে দেবেন, তখন আবার আপনি নতুন ভাবে আবার আনইনস্টল করে আবার নতুন ভাবে ইনস্টল করতে হবে। আচ্ছা, এটা হলো ইনসার্ট ট্যাবের কাজ। এখন হলো অ্যানোটেশন। অ্যানোটেশনের ভিতরে কি আছে, এই যে টুকিটাকি যেগুলো আমার লাইন ডাইমেনশন নেওয়া, অথবা কোনো জায়গায় আমার এলিভেশন নেওয়া, কোঅর্ডিনেট নিতে হবে, আমার লাইন টাইন টানতে হবে, কোনো কিছু গ্রুপ করতে হবে, ট্যাগিং করতে হবে, কোনো জায়গায় স্যাম্পল বসাইতে হবে। মানে আমরা অটোক্যাডে যে কাজটা করি আমরা এই মোটামুটি এই এখান দিয়ে আমরা সেগুলো করতে পারবো। এগুলো আমি একটু আমার যেমন এখানে ডিটেল লাইন আছে, ডিটেল লাইন দিয়ে আপনি এখানে মোটামুটি যেগুলো আমরা যেতে পারেন, এটা সিম্পল, মানে একবারে এখান থেকে আপনার জাস্ট 2D লাইন যেগুলো আছে, টুডি লাইনের যদি কোনো কাজ টাজ থাকে সেগুলো আমরা 2D লাইন দিয়ে আমাদের এখানে রেক্টেঙ্গুলার যা আছে, মানে 2D মানে অটোক্যাডের ভিতরে সাধারণত আমরা যে হোম ট্যাবের যেগুলো পাই মোটামুটি এখানে যেগুলো আছে সেম এইগুলো জিনিসগুলো আমরা এই রেবিটের এই অপশনগুলোতেই পাবো অ্যানোটেশন ট্যাবের ভিতরে। আর অ্যানালাইসিস এখানে আপাতত আমরা কোনো কাজই করি না,
এখানে শুধুমাত্র সিভিলের একটা কাজ আছে, লোড দেখা যায় যে আমরা ডেড লোড লাইভ লোড গুলো দেই, এখানে হালকা দেওয়া যায় কিন্তু ওইরকম কোনো ইফেক্ট আসে না। আর ম্যাচিং অ্যান্ড সাইট, ম্যাচিং সাইট হলো আমরা যদি কোনো ম্যাচ মডেল বলে, যেগুলো গ্লাসের মডেল, এখানে আমরা ম্যাচ মডেল আমরা শেষে একটা করার চেষ্টা করব, যে শুধুমাত্র আমরা এখানে ফ্লোর দেখাবো, ফ্লোর আর কলাম জাস্ট, আর চতুর্পাশে গ্লাস থাকবে, এগুলো হলো ম্যাচ মডেল আছে। আর কোলাবোরেশন আমরা মডেল দেখবো যে কোলাবোরেট ওয়ার্কসেট। কোলাবোরেটের কাজ হলো কি, যে আমরা একটা ফাইলে বিভিন্ন ধরনের কাজ কিভাবে একসাথে সবাই কাজ করব। আর ওয়ার্কসেট হলো যে আমি একই ফাইলে কয়েকজন যে কাজ করব, আমি যে কাজটা করতেছি অন্যজনের জন্য ডিস্টার্ব না হয়, সেক্ষেত্রে আমি ওয়ার্কসেট তৈরি করে নেব, যে আমি কলামে কাজ করতেছি আর একজন বিএমএ কাজ করতেছে, এই ধরনের ওয়ার্কসেট তৈরি করা যায় যাতে যারা যে বিএমএ কাজ করতেছে তার কোনো ডিস্টার্ব না হয়। আর এখানে আছে আমি কপি মনিটর, যেটা আমি দেখাচ্ছি, যে বলছি যে এটা যদি আর্কিটেকচার অথবা স্ট্রাকচার ফাইল লিঙ্ক করা থাকে, আমি অন্য লিঙ্ক ফাইল থেকে কোনো কিছু কপি করতে পারবো, সেটা হলো এই কপি মনিটরের মাধ্যমে। আর যদি যে লিঙ্ক ফাইলে কপি মনিটর করব, ওই লিঙ্ক ফাইলে কোনো কিছু যদি ডিলিট করার পরে, তখন আমাকে এখানে এসে কোঅর্ডিনেশন রিভিউ নামে একটা ওয়ার্নিং দিবে যে ওই ফাইলে কোনো কিছু ডিলিট করেছে। আর ভিউতে এটা আমরা ফুললি খুবই গুরুত্ব সহকারে দেখব, এখানে যে গ্রাফিক্স কিভাবে ভিউ টেমপ্লেট অ্যাড করে, কোনো ফাইল হাইড করে, এখানে 3D করব, সেকশন করব, কল আউট করব, এখানে ভিউটি যত আছে। আর হলো ম্যানেজ, ম্যানেজের ভিতরে যেভাবে আমরা ফাইলগুলো ম্যানেজ করি, এখানে ম্যানেজ বলতে আমরা সব ফাইল ম্যানেজ করব, দেন যেগুলো আমরা অবজেক্ট স্টাইল ব্যবহার করব, 2D লাইন ব্যবহার করব, প্রজেক্ট ইনফরমেশন করবো, সবগুলো আমরা এই ম্যানেজ থেকে আমরা সবগুলো ম্যানেজ করে ফেলবো। আর অ্যাডিনস হলো যেগুলো আমরা মানে অনেকগুলো অ্যাডিং গুলো প্লাগইনস যেগুলো থাকে, যেমন এটার সাথে আমরা নেভিস ওয়ার্ক একটা প্লাগইনস আছে, ডাইনামো একটা অপশন আছে। ডাইনামো বলতে কি, কোডিং করা, কোডিং করলেই মানে আমরা যেমন রিভার অথবা কোনো কলাম বিম বসাবো, সেগুলো কোডিং এর মাধ্যমে বসানো যায়, সেগুলো ভিউ। এই যে এখানে ডাইনামো নামে একটা অপশন আছে। আচ্ছা, এগুলো আমরা এই অ্যাডিনস কোনো যদি প্রয়োজন হয় আমরা সেগুলো আমরা দেখাবো আপনাদের। যেমন আমি এখানে পাই রেবিট নামে একটা অপশন আছে, কিন্তু এটা আপনার রেবিট ইনস্টল করার পরে এটা আপনাদের থাকবে না, এটা হলো অ্যাডিংস একটা। এটা আপনি যদি রেবিট অন করে থাকেন তাহলে দেখেন আপনার এখানে পাই রেবিট নামে কোনো অপশন নেই, আপনাদের অ্যাডিংস এর পরে একবারে মডিফাই আছে। পাই রেবিটের কাজ কি, পাই রেবিটের কাজ যখন আমরা শিট করব তখন এটার অনেক কাজ, আসলে বেসিক মানে বলা অল্প বলে এটা অনেক কিছু করা যায় এটা দিয়ে। আর হলো মডিফাই, মডিফাইয়ের ভিতরে আমরা এই অটোক্যাটের মতোই কোনো কিছু এখানে দেখা যায় যে আমরা অ্যালাইন, তারপর মুভ, যেহেতু আমরা বলি এটা অটোক্যাটের জাস্ট এই ট্যাবটার ভিতরে যা আছে, এই ট্যাবটার ভিতরে যা আছে সবগুলো আমার এখানে দেওয়া আছে। এটা হলো অ্যালাইন্ড, মুভ, অফসেট, কপি, মিরর, মিরর দুইটা আছে, রোটেট করা, এগুলো মোটামুটি সবগুলো টপিক্সেরই আমি একবারে ডিটেলস আলোচনা করব। এখন আসি, এখানে আছে আমার প্রজেক্ট ব্রাউজার। প্রজেক্ট ব্রাউজারের সাধারণত কাজ কি? প্রজেক্ট ব্রাউজারের কাজ হলো সাধারণত আমরা প্রজেক্টটা অর্গানাইজ করব। কিভাবে প্রজেক্টটা অর্গানাইজ করে, আমরা যখন একটা প্রজেক্ট করব তখন একটা প্রজেক্ট অর্গানাইজ করব। যেমন এখানে লেখা আছে স্ট্রাকচার প্ল্যান, এখানে আছে লেভেল 1 লেভেল 2, মানে অ্যানালাইটিক্যাল লেভেল। আমার তো লেভেল এই দুটাই থাকবে না, এই দুটা লেভেল অথবা আরো 10টা লেভেল আসলো এখানে। এই 10টা লেভেলের কিছু আসবে কি, কলাম লেআউট, মানে কলাম এক্সেস লেআউট আসবে, ফ্রেমিং লেআউট আসবে, পাইল লেআউট আসবে, সবগুলো আমরা কি এখানে কিভাবে প্রজেক্টটা অর্গানাইজ করে এটা আমরা শিখবো। আমরা প্রজেক্ট অর্গানাইজ এখানে করবো। আর তারপরে আমরা কিছু সেকশন আসবে, ড্রাফটিং ভিউ আসবে, এলিভেশন আসবে, এগুলো আমরা সব জাস্ট এখানে আমরা শিখবো, এখানে আমরা এটা অর্গানাইজ করবো। আর তার নিচে আছে একটা লিজেন্ড। লিজেন্ডটা কি, দেখা যায় যে আমরা কোনো একটা প্রজেক্টের একটা নোটস দেওয়ার লাগে, জাস্ট একটা টেক্সট দিয়ে নোটস অ্যাড করে দেবো, তখন আমরা এই লিজেন্ডে ওটা টেক্সটটা অ্যাড করে দেবো। যেমন এখানে যদি আমরা নিউ লিজেন্ড করি, এটা আমরা ওই লিজেন্ডটা কত স্কেল হবে সব এখানে দেবো, তখন আমরা এখান থেকে অ্যানোটেশন অথবা এখান থেকে টেক্সট নিয়ে আমরা এখান থেকে লিখে টিকে এটা আমরা ওই শিটের মধ্যে বসাই দিতে হবে।
আর যা এখানে আস্তে আস্তে শিডিউল অফ কোয়ান্টিটিস। শিডিউল অফ কোয়ান্টিটিস, যে আমরা একটা প্রজেক্ট করতেছি, কলামে শিডিউল আসবে, ফ্রেমিং এ শিডিউল আসবে, মানে কতগুলো কলাম ইউজ করতেছি এবং কোন সাইজের কলাম ইউজ করতেছি, কোন ফ্লোর থেকে কোন ফ্লোর, এগুলো আমরা এই শিডিউলের মাধ্যমে দেখাবো। দেন শিট, মানে আমি যে এই প্রজেক্টটা ফুল কলাম লেআউট, ফ্রেমিং লেআউট, সেকশন, এলিভেশন করলাম, সবগুলো তো আমাকে একটা শিটে দেখাইতে হবে। এটা একটা ডিফল্ট একটা শিট দেওয়া আছে, এরকম করে ড্র্যাগ করে আমরা শিটে দেখাবো, যে এখানে শিট আর একটা ভিউ টিউ সবকিছু এখানে আমরা ওয়ান বাই এখানে এভাবে শিটে প্রেজেন্টেশন করবো। আর এখানে একটা আছে ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি, আমি এই প্রজেক্টে কিছু ডিফল্ট ফ্যামিলি দেওয়া থাকবে, সবগুলাই ফ্যামিলি এখানে দেওয়া থাকবে। আমি এই ডিফল্ট ফ্যামিলি এখানে কি কি দেওয়া আছে, মানে কোন কোন ডিফল্ট এর ভিতরে লোড করা আছে, সব এখানে দেওয়া থাকবে। আর কোনো কারণে যদি আমি নতুন ভাবে লোড করতে চাই, যদি দেখা যায় যে আমি একটা ডোর লোড করছি অথবা নতুন একটা কলাম, স্ট্রাকচার কলাম লোড করতেছি, ওই কলামটা আমি এখানে সার্চ করে, যেমন স্ট্রাকচার কলাম, এখানে আমি এটা যদি প্লাসটা মাইনাস করে দিই, এখানে আমি সব এখানে দেখাচ্ছে কনক্রিট কলাম আর এখানে আছে স্টিল কলাম, এখানে আমি সব কলামগুলো দেখতে পারবো। এই হলো আমার প্রজেক্ট ব্রাউজারের কাজ। আর সেম জিনিসই আমার এই, যেমন এখানে আছে, আমি যদি এখানে একটা প্রজেক্টে যাই, এখানে এই জাস্ট এখানে যেটা একটা, যে এই বরাবর এটাকে বলা হয় অপশন বার। অপশন বারটা কখন আসবে, যদি আমি একটা যাই, একটা ওয়াল ক্লিক করি, দেখেন এখানে যে চলতে আছে, বিভিন্ন ধরনের অপশন আসতেছে, যে ওয়ালটা হাইট, লেভেল, তারপর লোকেশন, আমি এই ওয়ালটা কোথায় দেব, এই ধরনের কিছু আসতেছে। মানে এটা কি পুরোটাকেই বলা হয় অপশন বার, মানে এখানে বিভিন্ন ধরনের অপশন আসবে। আবার যদি দেখি যে এরকম এই পাশে আছে প্রজেক্ট প্রপার্টিস। প্রপার্টিস এর কাজ কি, যেমন আমি যদি এখানে একটা কলাম প্লেস করি, টেক্সচার বা স্ট্রাকচার দিলাম, একটা কলাম প্লেস করলাম, এই কলামটা ধরার পরে এই কলামের প্রপার্টিস, মানে এটা কোন সাইজের কলাম, এই কলামটা কোন লেভেল থেকে কোথায় আছে, এগুলোর প্রপার্টিস আসবে। যেটা আমরা অটোক্যাডের একটা প্রপার্টিস দেখতে পারি, যে এই লাইনটা ছোট বড় করব না, কোন কালারে আছে, টেক্সট হাইট বড় করব না বড় ছোট করব, জিনিসটা কি, যেমন আমরা প্রপার্টিজে দেখতে পারি। সেম আসলে এই যে আমি যে কলামটা এটা যখন সিলেক্ট করতেছি তখনই শুধুমাত্র এটা শো করতেছে, মানে এটা আমার পুরাটাই প্রপার্টিস। এখানে মানে এই কলামের ডিটেলস সবকিছু চলে আসবে। এই কলামের সাইজগুলো চেঞ্জ করতে চাই, জাস্ট খালি এখানে এডিট টাইপে যায়, এখানে বেড হাইট দেওয়া আছে, এটা যদি একটা চেঞ্জ করে দেয়, এই টাইপের যতগুলো কলাম ইউজ করবো সবগুলোই চেঞ্জ হয়ে যাবে। এই হলো প্রপার্টিস। প্রপার্টিসের নিচে আছে এগুলো, এটাকে বলা হয়, বলি, এটা হলো সিলেকশন টগলস। সিলেকশন টগলস কি, দেখা যায় যে আমার কোনো আমি এগুলো সবসময় লক করে রাখবো, এগুলো আমার এখানে আছে যদিও। যেমন আমি যদি অ্যানোটেশনে যাই, যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে এখানে যেমন একটা আছে আনপিন পিন, এই এখানে সেম জিনিসই আছে সিলেকশন পিন, এই ট্যাবস গুলো এর ভিতরেও দেওয়া আছে। তো এখানে কাজের সুবিধার্থে এখানে দেওয়ার কারণ হলো, দেখা যায় যে আমার প্রজেক্ট করতেছি দ্রুত, এটা আমি পিন করে দিলাম, পিন করে দিলে এটা মানে মুভমেন্ট কোনো কিছু করতে পারবো না। আর সবচেয়ে বেশি যখন আমরা লিঙ্ক ফাইলে কাজ করব, এগুলো সবগুলো আমার পিন অবস্থায় থাকতে হবে। পিন অবস্থায় থাকলে আমি যে ফাইলটা লিঙ্ক করা আছে, এই ফাইলটা কোনো সময় মানে মুভমেন্ট হবে না। সেম যদি এখানেও আছে, এটা হলো মডেল ডিসপ্লে। আমি যে একটা ওয়াল টানবো, অথবা যেমন এখানে জিনিসটা, এই জিনিসটা দেখা যায় যে একটা জাস্ট রেক্টেঙ্গুলার, এই এই রেক্টেঙ্গুলারকে যদি আমি একটা যদি এখান থেকে কনসিস্ট কালার দেই, এটা দেখেন এটা একটা শেডেড কালার চলে আসলো। জাস্ট এখান থেকে আমরা ড্রপ ডাউন করে ওয়ার ফ্রেম খুলে একটা 2D লাইনের মতো আসতেছে, এখানে যদি হিডেন লাইন দিই সেম আসতেছে। এগুলো বিভিন্ন মানে অবজেক্টের উপরে এগুলো আর কি আমরা সিলেক্ট করে কম বেশি করে করে এগুলো দেখব। দেখা যায় যে এটা যদি আমি কোনো কারণে এটা আমি হাইড করে দিলাম, এখন এটা যে হাইড করে দিছি এটা তো খুঁজে বের করতে হবে। সেম এই জিনিসগুলো যে হাইড করা যায় কোনো জায়গায় খুঁজে বের করতে, যেমন যদি আমি এটা এখানে ক্লিক করি, এই জিনিসটা এখান থেকে যায়, আমি কোন কোন জিনিসগুলো হাইড করছি এখান থেকে এটা দেখা যাবে। জাস্ট এটা আমি ধরলাম, এটা ধরার পরে যে আনহাইড এলিমেন্টার্স, এই আমি আনহাইড করে দিলাম। দেন এটা যদি আমি আবার ক্লিক করে দিই, এটা আমি এখন শুরু করতেছি। এক কথায় যে টুকটাক কাজের জন্য, মানে আমার যে কাজের ফোর্স বাড়ানোর জন্য অথবা কোনো কিছু দ্রুত আমার কোনগুলো দরকার, এখানে আমরা এটাকে আমরা বলা হয় মডেল ডিসপ্লে।
মডেল ডিসপ্লেতে আমরা এখানে পাবো। দেন আমি এখানে পাবো স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বার বলতে কি আমাদের যে এটা তেমন সাধারণত আসে না সবসময়, অটোক্যাডে যেরকম আসে যে একটা লাইন কমন দিলাম, লাইনটার পরে এটা কি আর্ক নেবো না কোনো কিছু করতে পারবো, তখন এইগুলা দেখা যায় যে এই যেমন এই বারটা যেটা বলে যদি একটা লাইন টানি, যেমন ফার্স্ট বলতেছে এসপিজিবি ফার্স্ট পয়েন্ট, এরকম যদি মানে রেবিটে কিছু প্রজেক্ট কিছু কমেন্টসে এরকম কিছু স্ট্যাটাস বার আসে। এই স্ট্যাটাস বারের ভিতরে এখানে আছে ওয়ার্কসেট। ওয়ার্কসেটটা আমি যদিও বলছি এখানে কোলাবোরেশনের ভিতরে এই ওয়ার্কসেট, এই দ্রুত ওয়ার্কসেটের জন্য এখানে সবগুলাই এই ওয়ার্কসেট যদি আমি অন করে দিই অথবা কিছু করে দিই, এই ওয়ার্কসেটগুলো আমি এখান থেকে ড্রপ ডাউন করে নিতে পারবো। আচ্ছা, এই হলো মোটামুটি ইউজার ইন্টারফেস। এখন এটা হলো ইউজার ইন্টারফেস সম্পর্কে যদি বলছি, আর কারো কিছু মানে কোনো কনফিউশন আছে কিনা, এগুলা সবকিছু ভাই আমরা ডিটেলস একবারে ওয়ান বাই ওয়ান সবকিছুই দেখবো, মানে কোনটা এরপরে ওয়ান বাই ওয়ান আমরা সবকিছুই আর কি ডিটেলস আলোচনা করবো। যদিও এই ছোট ইন্টারফেস সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকে, আরেকটা জিনিস দেখাই, সেটা হলো এগুলোতে দেখালাম এখানে অপশন, যেমন আমরা অটোক্যাডের ভিতরে যে এখানে গিয়ে অপশন নামে একটা অপশন আছে, এখানে আমরা যে ফাইল ওপেন সেভ অ্যাজ এগুলো করি যেরকম, এখানে রেভিটেও কিছু একটা জিনিস আছে। যেমন এখানে আমি দেখাই যে রেভিট ফাইলটা আমার একটা রিমাইন্ডার দিবে যে 15 মিনিট অথবা 30 মিনিট পর পর একটা ফাইল সেভ। এখানে আছে 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ার, 2 আওয়ার, 4 আওয়ার, এই যে কোনো একটা দিয়েছিল এর মানে এতক্ষণ পর পর 15 মিনিট পর পর একটা মানে সেভের ওয়ার্নিং চলে আসবে যে আপনার ফাইলটা সেভ করতেছেন কিনা এরকম। আর একটা জিনিস ইন্টারফেস হলো এই যেমন ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেস বলার আগেই আমি আরেকটা জিনিস বলতেছি যে এখানেও ওয়াল আছে, আবার আর্কিটেকচার ট্যাপেও ওয়াল আছে, এখানেও কলাম আছে, স্ট্রাকচার ট্যাপেও কলাম আছে, কলাম তো সেমই, তাহলে এখানেও দেওয়া আবার এখানে দেওয়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য এটাই এটাই মূলত দেখা যায় যে আমি হলাম স্ট্রাকচার, আমার আর্কিটেকচার ট্যাবের কোনো দরকার নেই, আমি আর্কিটেকচার ট্যাবে কোনো কাজ করব না, আমি এই ট্যাবটা এখান থেকে সরাই ফেলবো। অথবা আমি আর্কিটেকচারে কাজ করতেছি, আমার স্ট্রাকচারের কোনো দরকার নেই, আমি স্ট্রাকচারে আমি কোনো কিছু ইউজ করব না, আমি স্ট্রাকচার ফাইল এই রিবন থেকেই মানে সরাই ফেলবো। তখন আমি এই যে এখানে গিয়ে এই যে অপশনে যদি দেই, অপশন যে গ্রাফিক্স, এখানে যে আমি আর্কিটেকচার অথবা স্ট্রাকচার ট্যাবটা যদি উঠিয়ে দিই, দিয়ে ওকে দিলাম, এই দেখেন এখান থেকে আসলে দুটোই চলে গেছে। আমি এখান থেকে আর্কিটেকচার ট্যাবটা উঠিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, দেখেন এখান থেকে কিন্তু স্ট্রাকচারটা কি চলে গেছে। আমি কি দিচ্ছি আবার বলতেছি, এখান থেকে আমি স্ট্রাকচারটা সরাই ফেলছি, স্ট্রাকচারটা এখান থেকে জাস্ট ক্লিক থেকে আনক্লিক করে দিছি, তার মানে এখান থেকে যে স্ট্রাকচারটা ছিল এখান থেকে চলে গেছে। এখন আমি স্ট্রাকচার যারা আমরা যেহেতু স্ট্রাকচারে কাজ করবো, যদি আমার আর্কিটেকচার ট্যাবটা যদি না দরকার হয়, তাহলে এটা আমি ক্লিক করে দিয়ে ওকে দিয়ে দিলাম। তখন দেখেন আমার যে কলাম, তাহলে কি আমার কলাম তো একটাই থাকতেছে, তাহলে ওয়াল তো আমার একটাই থাকতেছে। তখন ওই যে আমি এই ট্যাবে যাতে আমার ওই আর্কিটেকচার ট্যাবে মানে কাজ করতে মানে না যাওয়া লাগে, আমি যদি আমার এক্সট্রা ট্যাব যদি ঝামেলা মনে হয়, সো আমি ওটা হাইড করে দিতে পারি। এরকম সব ট্যাব সিস্টেম ট্যাব আপনার এভাবে, এটা তো আমার দরকারই নেই, এটা যেহেতু আমরা প্লাম্বিং এর কোনো কাজই করব না, সো আমি এটা এই অপশন থেকে আমি এখান থেকে এটা নিয়ে আর্কিটেকচারটা এই যে সিস্টেম ট্যাপ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এটা আমি যদি অফ করে দিই, সিস্টেম এটা ইয়েরটা চলে গেছে, প্লাম্বিং এরটা আমি যদি সবগুলোই দিয়ে দিই, এটা হলো ইলেকট্রিক্যাল পাইপিং। দেখেন এখান থেকে আমার পুরো সিস্টেমটাই চলে গেছে। তার মানে কি আমার সিস্টেম আমার এটা আমার দরকারই নেই, কারণ আমি তো প্লাম্বিং এর কোনো কিছুই দরকার পড়বে না। এরকম করে ট্যাপ নিয়ে আমরা কাজ করতে পারবো। বিভিন্ন ট্যাব যদি আমার প্রয়োজন না হয়, এখান থেকে এই অপশন থেকে আমি এটা চেঞ্জ করতে পারবো। আর এখানে আরো কিছু আছে যে ফাইল লোকেশন, আমার ফাইল লোকেশন গুলো যদি কোন জায়গায় ডিফল্ট হিসাবে সেট করা যায়, সো এখানে আমি এগুলা অটোক্যাডের যতগুলো সিস্টেম আছে এখানে অতগুলো ওরকম অত মানে আমাদের প্রয়োজনীয় জিনিস নাই, এগুলো সাধারণত যেগুলো আছে এগুলো ডিফল্ট মানে দেওয়াই লাগবে আর কি, এরকম কিছু দেওয়া থাকে আর কি। এখানে আমরা ফাইল লোকেশন, গ্রাফিক্স ইন্টারফেস আর জেনারেল যেগুলো দেওয়া থাকে এগুলো। এখন এই হলো রেভিট ইন্টারফেস। রেভিট ইন্টারফেস সম্পর্কে মোস্তফা ভাই কোনো কিছু জানার আছে নাকি বলেন?
ওরকম জানেন না, হয়তো বা কাজের সময় হয়তো বা তখন আরো ভালো ইয়া করা যাবে। এখন এখন তো জাস্ট খালি আপনি একটা ওভারভিউ দিলেন হ্যাঁ, কোথায় কি আছে না। আচ্ছা, এটাই। আর একটা জিনিস আছে, সেটা হলো এখানে আমি দেখাইছিলাম যে বিম 360। আসলে বিম 360 সম্পর্কে কেউ অথবা শুনছেন কিনা? বিম 360টা হলো এরকম, এটা মানে রেভিট একটা আর বিম 360 একটা। এই বিম 360 মানে আলাদা আলাদা লাইসেন্স থাকে। আমি যদি বিম 360 কিনি, বিম 360 এর ভিতরে রেভিটটা এমন এক জিনিস, এটা আপনি মানে বিম 360 যদি আপনি মানে লাইসেন্স কিনেন, তাহলে রেভিটটা আপনি যে কোনো ভার্সনেই বিম 360 এর ভিতরে ওপেন করতে পারবেন। বিম 360 দেখা যায় যে মনে করেন যে একটা প্রজেক্ট শুরু হয়েছে, একটা প্রজেক্টের ভিতরে যদি মেগা প্রজেক্ট হয়, বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে, বিভিন্ন ধরনের কন্ট্রাক্টর থাকে। তারা যে কোনো রেবিট ভার্সন 19-20 যে কোনো ভার্সন ইউজ করতে পারে, করুক না কেন, আমি যদি বিম 360 তে কাজ করি, বিম 360 সব ফাইলে আমি ওপেন করতে পারবো। এটা সাধারণত আমাদের ফাইলে থাকে না, তবে আমাদের ফাইলে যদি বিম 360 যদি লাইসেন্স করা থাকতো, তাহলে এই জিনিসটা, এই যে অটোডেস্ক ডক্স নামে যেখানে আছে, এই এটা দিয়ে আমি ওই ফাইলগুলো ওপেন করতে পারতাম। এটা হলো বিম 360 হলো আলাদা একটা প্যাকেজ, রেবিট থেকে আলাদা একটা প্যাকেজ। যদি আমরা বিম 360 কোনো সময় কাজ করি, দেখা যায় বিম 360 বলতে কি, যখন আমরা মেগা মেগা বাইরের দেশের সাথে কোনো প্রজেক্ট করি, তখন আমরা বিম 360 কাজ করি। বিম 360 বেনিফিটস আরো আরো অপশন অনেক আছে, যদিও আমার এটা লাইসেন্স সফটওয়্যার নয়, সেজন্য আমি দেখাতে পারতেছি না। এখন হলো মেন হলো আমরা একটা প্রজেক্ট, আমার আজকে শিডিউল এই পর্যন্তই ছিল। আচ্ছা, একটা আছে স্টার্টিং প্রজেক্ট অ্যান্ড টেমপ্লেট। এটা একটু বলি, এটা আমি যেহেতু নেক্সটটাই করবো। এখন আমি একটা প্রজেক্ট শুরু করব, অথবা আমি একটা প্রজেক্ট কিভাবে শুরু করতে চাচ্ছি, এখন হলো ফার্স্ট থিং আসলে আমাদের প্রথম জানা করতে হবে এই প্রজেক্টটা আমার কোন ইউনিটে। যেটা আমি ফার্স্টেই বলছি, ইউনিটে বলতে আমাদের যে ইম্পেরিয়ালে না মেট্রিকে। যখন আমি এটা ডিসাইড করতে পারবো, তখন আমি দেখা যায় যে আমরা বাংলাদেশে সাধারণত ইম্পেরিয়ালেই কাজ করি। তো ইম্পেরিয়াল হলে আমরা সবকিছুই আমরা সব, তাহলে ইম্পেরিয়াল একটা প্রজেক্ট মানে একটা টেমপ্লেট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর দেন ওকে দিয়ে দেবো। এখন এই প্রজেক্টের, যখন আমরা একটা প্রজেক্ট শুরু করব, এই প্রজেক্টের এখন তো সবকিছুই ডাইমেনশন বলেন, মানে যেগুলো আমরা সবগুলাই আমাদের ফিট ইঞ্চিতে হইতে হবে। তখন আমার এই প্রজেক্টটা ইউনিটটা সেট আপ করে নিতে হবে। ইউনিটটা সেট আপ আমরা নেক্সট ক্লাসে আর কি, প্রজেক্ট নেক্সট ক্লাসে ফুল প্রজেক্ট ইউনিটটা নেক্সট ক্লাসে দেখবো আর কি। আজকে স্টার্টিংটা মোটামুটি একটু দেখালাম, আর কোন টেমপ্লেট ইউজ করতেছি এটা মোটামুটি ওভারভিউ দিলাম। তো আজকে মনে হয় আজকে অনেক কিছুই শেখা হয়েছে, অনেক কিছুই বলছি। আহ, ঠিক। রাজ্জাক ভাই, আমার একটা ছোট বিষয় জানার ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে আমরা ইঞ্চি বা ফিটের জন্য একটা পেজ সেট আপ করে নিলাম হ্যাঁ হ্যাঁ রেভিটে। হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন আমার একটা ফাইল আছে অটোক্যাটে, যেটা নাকি মিলিমিটার বা মিটারে। হুম হুম। সেইটা কি আমি এই ফরম্যাটে বা এই যে রেভিটে যেটা আমি ইঞ্চিতে নিলাম সেখানে লিংক করা সম্ভব? হ্যাঁ অবশ্যই সম্ভব ভাইয়া। আপনি যে কোনো আচ্ছা। ফরম্যাটে, আপনি যে কোনো ফরম্যাটে, আপনি যদি আপনার মানে ক্যাট ফাইল আছে মনে করেন মিলিমিটারে, কিন্তু আপনি কাজ করতেছেন হ্যাঁ, ফিট ইঞ্চিতে, সেটাও মানে রাইট। সেটাও আপনার কি, সেটা আপনার যদি সেটা আচ্ছা। অটোক্যাটে হয়, আমি বলতেছি অটোক্যাটে যেটা হয়, যদি অটোক্যাটে আপনাকে 5 ইঞ্চি দেখাবে, তাই না? কিন্তু ওটাকে হ্যাঁ, আপনি মানে যদি অটোক্যাটে মানে যদি আপনার মিলিমিটারে হয়, তাহলে হয়তো বা 125 অথবা 150 ওয়াল থিকনেস রাইট, আসবে, তাই না? রাইট, সেম এই রাইট। সেটা আপনি যদি আমি যে ফিট ইঞ্চিতে মানে ফিট ইঞ্চি যে টেমপ্লেট নিচ্ছি, এটা আপনাকে যদি আমি ডাইমেনশন দিয়ে দেখাই, ওটা ওটা আমাকে 5 ইঞ্চিতেই দেখাবে। আমার কথা আচ্ছা, আচ্ছা। বুঝছেন না, না? আমরা অটোক্যাডের ক্ষেত্রে যেটা হয়, হুম হুম অটোক্যাডের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের একটা ইঞ্চিতে আছে আর একটা ধরেন মিলিমিটারে আছে। হুম হুম এটাকে কি করতে হয়, আমাদের স্কেলিং করে নিতে হয়, হুম। তারপরে হচ্ছে আমরা ওখানে গিয়ে এক্সাক্ট ডাইমেনশনটা পাই। বা এখানে কোনো, সেটা মিলিমিটার থেকে ইঞ্চি কিংবা ইঞ্চি থেকে মিলিমিটার, যেটা এখানে দিয়ে আপনি যাই না কেন। আপনি কিচ্ছু করতে হবে না। আপনি এই আমি যে মনে করেন যে আমি তো এটা ফিট ইঞ্চি টেমপ্লেট নিছি না, হ্যাঁ, হ্যাঁ। এই টেমপ্লেটের ভিতরে আপনি মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ফিট সবকিছু দেখাতে পারবেন। আমি চেষ্টা করি একটা জিনিস তারপর অটোমেটিকলি এটা ফিট হয়ে যাবে এখানে, হ্যাঁ তাই তো? জাস্ট হ্যাঁ আপনাকে আচ্ছা, আমি একটা আর্কিটেকচার টেমপ্লেট নিব। আর একটু কোশ্চেন কোশ্চেন ধারণাটা
আচ্ছা, এটা কি এসে আসলো আমার 11 ফিট 2 ইঞ্চি, তাই না? আচ্ছা, এটা আমি যদি 10 ফিট 2, এই ইঞ্চি, এই যেমন যে ডাইমেনশনটাকে আছে, হ্যাঁ, এটাকে আমি মিলিমিটার সেন্টিমিটার ফিটে আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখাই। এখানে যেটা আছে, হ্যাঁ, এটাকে আমি একটু জাস্ট, এটা হলো মানে আমার ফিট ইঞ্চিতে আছে, এটাকে আমি যদি ডুপ্লিকেট করে আমি জাস্ট এটা আমি মিটারে করবো, এটা নাম দিলাম আমি মিটার। এখন এর শেষে একটা অপশন আছে যে অল্টারনেটিভ প্রাইমারি ইউনিটস, এখানে অল্টারনেটিভ ইউনিট আছে, এইটাটা আপনি এইটা আপনি দিয়ে দিলেন। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে যে ইউনিটস এর ভিতরেই আর একটা আছে অল্টারনেটিভ ইউনিটস। এই অল্টারনেটিভ ইউনিটস এর ভিতরে আপনি যদি এখানে যান, এটা আমি ইউজ 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 করে দিলাম। এখানে যদি আমি এই যে 10 ফিটের জায়গায় আমি এটা মিটারে দেখাবো, এটা আমার মিটারে আসবে। Just এটা ওকে দিলাম। ডিফল্ট ফরম্যাট যেটা আছে একটু এটা আমি দেখি, এটা আমি sorry, দেখতে পাচ্ছেন? এটা আপনি মানে যে কোনো ডাইমেনশনে আপনি কনভার্ট করতে পারবেন। যেটা আমার 10 ফিট ছিল, এটা এখন আমার 3 মিটার হয়ে গেছে। আমি এটা দেখাবো যে আরো মনে করেন যে প্রত্যেকটা মনে করেন যে এখানে 10 ফিট থাকবে, এখানে উপরে 3 মিটার হবে, মিলিমিটার হবে, প্রত্যেকটা আলাদা আলাদা। আপনি এই ডাইমেনশন নিয়ে কোনো ই নেই যে আপনার ফাইল হয়েছে, মানে আপনার ফাইল হয়েছে আপনার ফিট ইঞ্চিতে, আপনি এগুলো ডাইমেনশন মিলিমিটার সেন্টিমিটার সব ডাইমেনশন আপনি দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? এখন কি তাহলে হ্যাঁ হ্যাঁ, এখন কি তাহলে এই পেজ সেটআপটা অর্থাৎ ডাইমেনশন স্টাইলটা চেঞ্জ হয়ে গেল? এখন কি আমরা ফিট, ধরেন আমি এখান থেকে আমি 2 ফিট অফসেট নেব, হ্যাঁ হ্যাঁ, সেটা কি 600 মিলি দেব নাকি না না 2 না, ফিট 2 ফিট দেব দিবেন। এখন? হ্যাঁ, আপনি 2 ফিট দিবেন। 2 ফিট দেব। হ্যাঁ হ্যাঁ, এই আপনি দেখেন আমি যদি এটা অফসেট করি, আচ্ছা, এখানে ওটা দেখেন, শুধু ডাইমেনশনটা চেঞ্জ হ্যাঁ, হচ্ছে। আপনার আচ্ছা শুধুমাত্র আচ্ছা। ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে, আমরা পেজের কোনো কিছু হয় নাই। আপনি জানেন থেকে 2 ফিট দেন, 2 ফিট দিয়ে আপনি ধরেন, এটা আপনার যতই নেবেন এটা সবগুলো 2 ফিটে ওই ওই অনুযায়ী চেঞ্জ হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার ক্লিয়ার আমার ক্লিয়ার মানে ক্লিয়ার, এটা থ্যাংক ইউ। শুধুমাত্র ডাইমেনশনটা আমি সেট করে নিচ্ছি যে আমার এই ডাইমেনশনটা মিলিমিটারে দেখাবে, এই ডাইমেনশনটা ফিটে দেখাবে, জাস্ট রিটিং। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আরমান ভাই বলেন, আপনার কি কনফিউশন কোনো কিছু আছে কিনা? কনফিউশন বলতে গেলে কি ভাই হচ্ছে হলো কিছু জিনিস আজকে মাথার উপর দিয়ে গেছে, আশা করি ভাই নেক্সট ক্লাসে ঠিক হয়ে যাবে। ভাই এটাই হলো আপনার হলো টাস্ক, আপনার কোন কোন কাজ মানে ইয়ের সময় আপনি এখন নোট করে রাখবেন যে আপনার কি কি মাথার উপর চলে গেল। আপনি কিন্তু এটা পাবেন না পরবর্তীতে যে কোন কোন দেখা যায় ওই টপিকস আমি বলতেছি, আপনার মানে মনে নাই যে আসলে এটা তখন আমার মাথার উপর দিয়ে গেছে। আপনি জাস্ট একটা শর্ট লিস্ট করে ফেলেন যে আমার কোন কোন জিনিসগুলো আমার মাথার উপর দিয়ে গেছে। আমাকে তো বুঝতে পারছেন? তাহলে আমি যখন ওই জিনিসগুলো আবার বলবো তখন আপনি হয়তো বা মিলাতে পারবেন যে আসলে এটা আমার মাথার উপর দিয়ে গেছিল, এটা এই জিনিসটা। বুঝতে পারছি ভাই। একটু মানে কারণ যে নোট করে রাখবেন, একটা শীট নিয়ে বসলেন, দেখা যায় যে কোনটা জিনিস বুঝতেছেন না, আপনি একটা জিনিস না বোঝেন আমি প্র্যাকটিক্যালি এনে দেখা দেবো যে ভাই এটা এইভাবে হয়। ঠিক আছে ভাইয়া? আর আপনি ঠিক যদি আছে ভাই, ইনশাল্লাহ। সংকোচ সংকোচ বোধ করেন, লস কিন্তু ভাই আপনার। আপনি যত কোশ্চেন করবেন মানে ততই জানতে পারবেন। আমার লেগিংস থাকলে আমি সেটা জেনে আপনাকে জানানোর চেষ্টা করবো। ঠিক ঠিক আছে আছে, ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো মোস্তফা ভাই, জি, ইনশাল্লাহ আমরা তাহলে নেক্সট ক্লাসে আমরা একবারে মেন কাজে চলে যাবো আর কি। আমরা নেক্সট ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে প্রজেক্ট ইউনিটস তো মোটামুটি একটা দেখলাম, এটা এটা আমরা ফুল মানে প্রজেক্ট যে ডাইমেনশনটা আছে এটা আমি এখানে লিখে রাখছি বেসিক, কিন্তু এটা আমরা প্রজেক্ট ডাইমেনশনটা আমার ফুল এটা একটা ক্লাস আছে, আমরা ওইখানে ডিটেলস দেখবো কারণ আমরা প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে সেজন্য আমরা এটা রেখেছি। দেন আমরা কালকে নেক্সট ক্লাসে গ্রিড সেটিং করা শিখবো, গ্রিডটা কিভাবে মডিফাই করে,
এগুলো শিখবো, এবং মেকিং লেবেল, একটা লেবেল তৈরি করা শিখবো, এবং এর ক্ষেত্রে আমরা একটা ফ্লোর প্ল্যান কিভাবে একটা সেট করে এটা করা শিখবো। সো নেক্সট ক্লাসে আমি মোটামুটি আর একটু বেশি টানবো, হয়তো বা একটু ওয়াল পর্যন্ত টেনে দিতে পারি, কারণ একটু টানতে হবে, ফের যদি অন্য আরো কি অনেক টপিক আসবে আসতে এইভাবে করতে করতে গেলে। সো এইভাবে আর কি আমরা করবো। আর রুটিন এখন তো শিডিউল দেওয়া আছে কোন প্রজেক্ট সবাই। ভাই সেটা তো আসবেই, ওই যে আপনি কয়েকবারই মেনশন করছেন যেটা হচ্ছে নেভিস ওয়ার্কের কথা। হ্যাঁ তো হ্যাঁ এটা সম্পর্কেও হয়তো বা আমাদের কিছু বলতে হবে আর কি। ভাই, নেভিস ওয়ার্কে আপনাকে আমি ফাইল এক্সপোর্ট করে, হ্যাঁ মানে ফাইল এক্সপোর্ট করে কিভাবে রান করে এবং কিভাবে, মানে আমরা কিভাবে হ্যাঁ ভিজুয়ালাইজেশন করে এটা আমি দেখাই দেবো না যদি। রাইট। আচ্ছা ভাই, একটা বিষয়, হ্যাঁ আমরা কি রেভিটে অ্যানিমেশন করি বা এগুলা কখনো করি, বা অ্যানিমেশন, এরকম প্রয়োজন হয়? হ্যাঁ অ্যানিমেশন, আপনি যদি অ্যানিমেশন এখন একটা আসছে, সেটা হলো এখন টুইন মেশন নামে একটা প্লাগইন আসছে, আচ্ছা এখানে সেটা নাই। আমরা টুইন মেশিনে আমরা ভালো ধরনের রেন্ডার করতে পারবো এবং ভালো ধরনের অ্যানিমেশন করতে পারবো। আচ্ছা, আমরা এই মডেলটাকে ভিউ করার জন্য কি নেভিস ওয়ার্ক ইউজ করি, তাই তো, নাকি হ্যাঁ আমরা রেভিটে? রেবিটের যে এটা হলো সাধারণত দেখা যায় যে, বা ক্লায়েন্ট যেগুলো আছে, নেভিস ভিউয়ার একটা, মানে নেভিস ভিউয়ার হলো কি অনলাইন একটা, হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম। হ্যাঁ 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 নেভিস হ্যাঁ, ভিউয়ার যে কেউ এটা ওপেন করতে পারে। সো এটা হলো নেভিসে যদি আমরা ফাইলটা, ওটার কোনো লাইসেন্স লাগে না না, না তাই না তো? না না, যে কেউ এটা ফাইল ওপেন করতে পারবে। মানে আমরা এটার সুবিধা হলো কি, আমরা ফাইলটা যদি নেভিসে করে দেই, যে কোনো ধরনের ক্লায়েন্ট কন্ডাক্টর এই মানে আমাদের প্রজেক্টটা ওভারভিউ করতে পারবে যে আসলে প্রজেক্টটা কি করছে, এবং ঘুরে ঘুরেও দেখতে পারবে সবকিছু। সেই সেই জন্য ক্ষেত্রে আমরা, সেই ক্ষেত্রে কি ভাইয়া কোনো এলিমেন্টস মিসিং হওয়ার সম্ভাবনা আছে? মানে আমরা যখন রেভিট থেকে না না না, নেভিস ওয়ার্কে নিচ্ছি তখন? কোনো কিছু মিসিং হবে না যদি আপনি ঠিক মতো এক্সপোর্ট করতে পারেন। আচ্ছা যদি ঠিক মতো আপনি নেভিসে এক্সপোর্ট করতে পারেন, কোনো কিছু মিসিং হবে না। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু কথাই হচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো ভাইয়া। ধরেন আমি একটা মডেল করেই ফেললাম, হুম হুম, যেহেতু ধরেন আমরা একটা মডেল করেই ফেললাম, সেটা আমি আমার ম্যানেজমেন্টকে দেখাবো। হ্যাঁ সেই ক্ষেত্রে ধরেন আমরা সিডিএস ম্যাক্সে কি করি, হয়তো বা একটা রেন্ডার করি, রেন্ডার করে হচ্ছে ম্যানেজমেন্টকে দেখাই। হুম হুম, হ্যাঁ, তো ধরেন আমি আমি একটা একটা ভিউ করলাম বা কিছু একটা করলাম, আপনি আমার কাছে দেখতে যাচ্ছেন, আচ্ছা শাহাদাত ভাই আপনি করছেন, এর আউটপুটটা আমাকে দেখান। হ্যাঁ ধরেন হ্যাঁ। আমি একটা ইমেজ কিংবা একটা ভিডিও এই টাইপের যদি কিছু করতে চাই, সেক্ষেত্রে কি আমরা রেভিটেই করি নাকি অন্য কোনো সফটওয়্যার না, হেল্প নিই? আমরা যদি, আপনি যদি একবারে ভালো ধরনের একটা রেন্ডার ইমেজ চান, মানে একবারে অরিজিনাল কোয়ালিটি, সেটা আপনি রেবিট ফাইল থেকে আপনি মনে করেন এটা কি বলা হয়, লুমিয়ান, লুমিয়ান আছে না, লুমিয়ন, হ্যাঁ হ্যাঁ লুমিয়ন, লুমিয়ান। হ্যাঁ এখান থেকে লুমিয়ন। এখান থেকে আমরা রেবিট ফাইল লুমিয়ানে নিয়ে যায়, ওইখানে ম্যাটেরিয়ালস দিয়ে আমরা রেন্ডার দিতে পারবো। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে আলাদা হ্যাঁ বিষয়। সেটা আলাদা বিষয়। আর যদি আপনি এখান থেকে করতে পারেন, এখান থেকে আপনি করতে পারবেন, কিন্তু আপনার ইমেজ কোয়ালিটি খুবই একটা বাজে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যদি মনে করেন, আমি এই ফাইলটাই যদি দেখাই, মানে এত পরিমাণ বাজে আসবে আসলে বলার মতো না। কিন্তু এটাই আপনি জাস্ট যদি আপনি ইমেজ আকারে দেখতে চান, যেমন আমি যদি কন্ট্রোল পি দিয়ে মাত্র ফাইল এক্সপোর্ট করি এটা পিডিএফ আকারে, হ্যাঁ, অথবা ইমেজ আকারে যদি আমি এটা নিই, যে সেম জিনিসটাই, এটা আমি ইমেজ আকারে নিব। সেম, আমি যে জাস্ট খালি যে ভিডিওটা আছে এটা আমি ডেস্কটপ দিয়ে রাখলাম। এটা হলো আমি যদি একটু বাড়ায় রাখি, এই যে এরকম, মানে খারাপ আসছে বলে মনে হয় নাকি? দেখতে পারতেছেন? না, ভালোই লাগতেছে, হ্যাঁ। এরকম, মানে আপনি যদি হলো যে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনারা রেন্ডার করেন কোথায়, মানে না কিসে? আমরা রেন্ডার, লুমিয়নেই করেন? আমরা আমাদের এখানে প্রজেক্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সিস্টেম আছে, যেমন আমরা ইনস্ক্যাপ ইউজ করি। ইনস্ক্যাপ ইউজ করেন, হ্যাঁ রাইট? ইনস্ক্যাপ ইউজ করি আমরা। ইনস্ক্যাপ ফাইলটা আমরা ক্লায়েন্টকে পাঠাই,
ক্লায়েন্টকে পাঠাই এবং আচ্ছা। ক্লায়েন্টের সাথে যে ভিআর আছে না, ভিআর যেটা চোখে দেখে, চোখ দিয়ে দেখে ভিতরে একবারে মানে রুমের ভিতরে হেঁটে হেঁটে ঢুকতে পারে, ওয়াক থ্রু বা হ্যাঁ এই টাইপের কিছু একটা। ভিআরএফ সিস্টেম বলে আর কি। ভিআরএফ না, যেটা আমরা চোখে লাগায়া আচ্ছা আচ্ছা। মানে মাউসের মাধ্যমে হ্যাঁ। একটা প্রজেক্টের ভিতরে ঢুকতে পারি, মানে আমি বসে আছি হুম। কিন্তু আমরা প্রজেক্টের ভিতরে, আমরা ইনস্কেপ করে আমরা সাধারণত প্রজেক্টকে মানে ক্লায়েন্টকে এভাবে আমরা দেখাই আর কি। আর আমরা তো আচ্ছা। আমাদের মানে সাধারণত আমরা 3D করি, 3D আমরা স্কেচআপে করি, রেভিটে যদিও আছে কিন্তু তাও আচ্ছা। আমাদের স্কেচআপে রেন্ডারের জন্য আমরা যদি ইন্টেরিয়র কাজ বেশি খুব ডিফিকাল্টি হয়, তবে ইন্টেরিয়র কাজ আমরা 3D আমরা স্কেচআপে করে রেভিটে আমরা ওই ইমেজগুলো এখানে এসে লাগাই দিই। আমার কথা বুঝছেন? মানে আমরা আচ্ছা, এই বুঝতে পারছি। প্রজেক্টটা, অর্থাৎ হ্যাঁ এই প্রজেক্টটা আমরা সেম প্রজেক্টটাই আমরা মোটামুটি যেগুলো আমার দেখা যায় যে ভিজুয়ালাইজেশনে খুব ইম্পর্টেন্ট, ওই কাজগুলো আমরা স্কেচআপে করি, স্কেচআপে করে আমরা রেভিটে শিট আকারে নিয়ে আসি, জাস্ট ওই ভিগুলো এখানে আচ্ছা, সুন্দরভাবে দেখানোর জন্য। বুঝতে পারছি। অর্থাৎ স্কেচআপে আপনি হচ্ছে ওখান থেকে স্কেচআপ ভিড়ে বা কিছু একটার মাধ্যমে হ্যাঁ যদি, ইমেজটা করে সেই ইমেজটাকে এখানে নিয়ে আসেন। হ্যাঁ এটা যদি খুবই আমার ইন্টেরিয়র কাজ হয়, তাছাড়া আমরা কোনো কাজে এরকম করি না। রেভিট মডেল আছে, রেভিট এরকমই কাজ করি। আর যদি দেখা যায় ক্লায়েন্টকে কোনো 3D এরকমই হয় অ্যানিমেশন করা হয়, তাহলে ওই আলাদা যারা ইয়ে আছে আর্কিটেক্ট, ওই আর্কিটেক্ট স্কেচআপে করে রেন্ডারিং করে অথবা ইনস্কেপে করে ক্লায়েন্টকে সাবমিট করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই কোন আরো কিছু কোশ্চেন? এই নূর, তোমার কিছু কোশ্চেন আছে নাকি বলো? আছো নূর? হ্যাঁ আছি আছি।